আসসালামু আলাইকুম লিসেনার্স। শুরু হয়ে গেল। তো আমি যে ঘটনাটা প্রথমে শুরু করব সেই ঘটনাটা আমাকে পাঠিয়েছে আমার এক কলিগ, এবং তিনি হচ্ছেন আমাকে আসলে ঘটনা দুইজন ডাক্তার পাঠিয়েছে। এর মধ্যে আমার কলিগের ঘটনাটা আমি আজকে পড়ছি। কলিগ বলতে হচ্ছে তিনি যখন একটা মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারের ছাত্র ছিলেন তখনকার ঘটনা। এটা মেডিকেলের ঘটনা অনেকেই শুনতে যাচ্ছিলেন, তাই আজকের ঘটনাটা আমি শুরু করব মেডিকেলের ঘটনা দিয়ে। সেদিন রাত 11:30 কি 12টা বাজে। আমার কলিগ, ওনার নাম হচ্ছে নাজমুল, এবং উনি যে মেডিকেল কলেজ পাঠান সেটা একটা গভর্নমেন্ট মেডিকেল, এবং ওনাদের যে ছাত্রাবাস ছিল বা হোস্টেল ছিল সেখান থেকে ওনাদের ইমার্জেন্সিটা খুব নিকটবর্তী, একদমই কাছাকাছি, দেখা যেত, ইমার্জেন্সিটা দেখা যায় আর কি। তো সেদিন তিনি হোস্টেলে যান নাই এবং তিনি বাইরে বসেছিলেন, ফ্রেন্ডের সাথে আড্ডা মারছিলেন। তো এমন সময় হঠাৎ করে একটা পেশেন্ট আসে এবং অ্যাম্বুলেন্সে করেই আসে। পেশেন্ট বুক খুব ধরপাচ্ছিল, পেশেন্টের বুক খুব কাঁপছিল, সারা শরীর খুব কাঁপছিল, বুকটা বারবার উপরে উঠছে আর নিচে নামছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পরবর্তীতে জানা গেল পেশেন্ট বিষ খেয়েছে। সে বিষকে এখানে নিয়ে এসছে। তো কী কারণে বিষ খেয়েছে, কেন বিষ খেয়েছে সেটা আমাকে তিনি বলেন নাই। তিনি বলেছেন পেশেন্ট এসছে এবং পেশেন্টকে আমরা হসপিটালাইজ করি, এবং পরবর্তী সময়ে পেশেন্টের কন্ডিশন দেখে পেশেন্টকে ওয়াশ করা হয়, ভেতর থেকে সব ময়লা আবর্জনা বের করা হয়, যেসব জিনিস খেয়েছে সাথে খাওয়া দাওয়া সব বের করা হয়। পেশেন্ট একদম দুর্বল ছিল, তো পেশেন্টকে কন্ডিশনও খারাপ ছিল, কারণ বিষ খাওয়ার প্রায় 12 ঘন্টা পর নিয়ে আসা হয়। তো তখন অলমোস্ট বডিতে সব কিছু সিস্টেমে ঢুকে গেছে। তো এইটাগুলো তোয়াক্কা না করে তারা ওয়াশ করেন। পেশেন্টের কন্ডিশন খুব আহামরি সমস্যা না, একদম মুমূর্ষ বলা চলে না, তবে পেশেন্টের কন্ডিশন আইসিইউতে নেওয়ার মতো। তো আইসিইউতে যখন, আইসিইউ বলতে পেশেন্টকে কাছাকাছি একটা জায়গা, কাছাকাছি আইসিইউর কাছাকাছি, খুব ইন্টেন্সিভ কেয়ারের মতোই, কিন্তু ভালো জায়গায় নেওয়া হয়। ডক্টরের সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছে, ওনাকে দেখছে কন্ডিশনটা। তো একটা পর্যায়ে যখন ওয়ার্ডে রাউন্ড দিতে হয়, তো স্যারদের সাথে সাথে কন্ডিশন দেখার জন্য স্টুডেন্টদেরকে রাউন্ডে নিয়ে আসা। তো তিনি স্টুডেন্টের সাথে ছিল। তো ঘটনার পরিপ্রেক্ষিতে ওনার যে অ্যাটেন্ডেন্ট ছিল, সেই অ্যাটেন্ডেন্টের কাছ থেকে একটা ঘটনা নেওয়া হয়, যে উনি কী কাহিনী, কী হয়েছে, হিস্ট্রি হিসেবে নেওয়া হয় যে তার ঘটনাটা। তখন যে অ্যাটেন্ডেন্ট ছিল, তখন সে অ্যাটেন্ডেন্ট বললো যে ওনার মেজর প্রবলেম হচ্ছে উনি কানের মধ্যে ওনাকে কে জানি ফিস করে কথা বলে, এবং ওনাকে কারোর সাথে কোনো ধরনের কথা বলতে দেয় না, কে জানি ওনার উপর ভর করেছে। তো সেই জিনিসটাই নাকি বিষ খাইয়েছে। তো এইটা জানার জন্য আর এইটার শোনার পরে ওনার পর কে জানি ভর করে, সেটা শোনার পরে আমার এক কলিগ খুব ইন্টারেস্ট শো করে যে ওনার ঘটনাটা আসলে আমার একটু জানা দরকার, ওনার বাবা মার সাথে কথা বলা দরকার। ওনার অ্যাটেন্ডেন্ট তো আসলে এত কথা বলতে পারবে না। তো ওনার বাবা মা, ওই পেশেন্টের বাবা মা, পেশেন্টের বয়স হচ্ছে 27 বছর বয়স, এবং পেশেন্ট একজন মহিলা। তো পেশেন্টকে পরবর্তী সময় পেশেন্টের বাবা মার সাথে কথা বলা হয় যে কী কাহিনী, কী ঘটনা, আমাদেরকে একটু বলা যায় কিনা। তো প্রথম এরকম হতো যে পেশেন্ট নাকি কোনোভাবেই পেশেন্টের গার্জিয়ানের সাথে বা বাবা মার সাথে ঠিক মতো কথা বলতো না, বিড় করে কথা বলতো সারাক্ষণ ঘরের ভিতরে, এবং মাথা উপর উঠিয়ে রাখতো সারাক্ষণ সিলিংয়ের উপরে। তো পরবর্তী সময় ওনাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, বা ডাক্তার বলে যে তুমি ডাক্তার ওষুধ দেয় তাকে ঠিক করবার জন্য। তো ওষুধে কোনো ধরনের কাজ হয় না, তো সারাক্ষণ উপরের দিকে তাকিয়ে থাকে, সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে। তো তার বাবা একদিন তাকে জিজ্ঞেস করেছিল যে তুমি সিলিংয়ের দিকে তাকায় থাকো কেন? তো ওই মেয়েটা বলেছিল যে বাবা দেখো আমার দিকে ও তাকায় আছে, ওই দেখো অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তো বাবা মা সবাই খুব ভয় পেয়ে যায়, কাহিনী কি। এরকম একটা দিন, পরের দিন বলতে হচ্ছে ওই ঘটনার পরবর্তী সময় যখন নজরে আসে যে মেয়ের কন্ডিশনটা, বিড়বিড়ের লেভেলটা বেড়ে যায়, হঠাৎ মেয়েটা খাটের মধ্যে দাঁড়িয়ে যায়, চুপ করে মাথাটা বাকি উপরের দিকে তাকিয়ে থাকে। তো বাবা মা আবার বেডে শোয়ায়, মাথা পানি দেয়, মাথা ঠান্ডা করে ট্রাই করে, এই ঘটনা মা বলো কী ঘটনা। তো মেয়ের একটাই ঘটনা যে ওই দেখো আমার দিকে তাকিয়ে আছে, ওই দেখো আমার দিকে তাকিয়ে হাসছে। মেয়ে সারাক্ষণ একই কথা বলে। পরবর্তী সময় এক বুজুর্গ আলেমের কাছে নিয়ে যাওয়া হয়, এবং সেই আলেম হচ্ছে চিটাগং থাকে, তার বাড়িতে চিটাগংয়ে তার বাসায় নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়, এবং সেইখানে ওই আলেমের সাথে কথোপকথনের মাধ্যমে জানা যায় যে মেয়েটাকে একটা জিন মেয়েটার উপর ভর করেছে, এবং এই জিনটা
খুবই খারাপ জিন। আপনারা জানেন যে আমাদের আশপাশে যার যেসব জিন আছে মোটামুটি 4-5 ধরনের জিন আছে, মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে ইফরিত। তো ওনাকে যে জিন ভর করেছে সেই জিন খুবই শক্তিশালী। সেই জিন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, এবং ওই জিন মাঝে মধ্যে বেশ ধরে মেয়ের সামনে আসতো, এবং ওই আলেম ওই জিনের সাথে যখন কথা বলতে যায় তখন ওই জিন ওই মেয়ের বডিতে আর আসে না। তো আসে না, কোনো সলিউশনও পাচ্ছে না। মেয়েটাকে ঠিক করবে কীভাবে ঠিক করবে, কেউ সলিউশন দিতে পারছে না, কারো কাছে কোনো ধরনের সলিউশন নাই। বাবা মারা খুব হতাশ হয়ে যায়। তো এক পর্যায়ে ছেড়ে দেয়। মেয়ের কন্ডিশনটা গেছে এটা তো বুঝাই যাইতেছে, তো ইন্ডিয়ায় নিয়ে যাওয়া যায় কিনা। ওনারা চট্টগ্রামের ওই বুজুর্গ আদমি থেকে ইন্ডিয়াতে আরেকজন জিন তাড়ানোর হুজুরের কাছে যায়। তো জিন তাড়ানোর হুজুরের কাছে যাওয়ার পরে ওই জিন তাড়ানোর হুজুর মোটামুটি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে এই জিনটা তার উপর ভর করেছিল। তো যখন ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয় মেয়ে তখন কমপ্লিটলি সুস্থ, কোনো ধরনের মুভমেন্ট নাই, কোনো ধরনের অ্যাগ্রেসিভ মুভমেন্ট নাই, কোনো অকওয়ার্ড মুভমেন্ট নাই। তো ওইখানের যে হুজুর ছিল, যে হুজুরটা মেয়েটাকে দেখছিল, হুজুর বলেছে যে না, এই জিনটা তার সাথে আসে নাই। সো আপনারা এটা নিয়ে কথা হচ্ছে যে ওনার উপরে কোনো একটা জিন ভর করে, কিন্তু গেলে আবার ভর করবে। এখন আমার সামনে তো জিনটা আসছে না, এবং আমি অনেক চেষ্টা করছি। ওই হুজুর নাকি চেষ্টা করতে করতে তার নাক দিয়ে রক্ত বেড়ে গেছে একটা পর্যায়ে, তারপরে ওই জিনকে টেনে নিয়ে আসতে পারে না। পরবর্তী সময়ে ওই জিনটা ওই মেয়েটার শরীরে আবারও বাংলাদেশ আসার ভর করে, এবং যতদিন পর্যন্ত ইন্ডিয়াতে ছিল মেয়েটা ভালো ছিল, সুস্থ ছিল। বাংলাদেশ আসার পর আবারও মেয়েটা খারাপ হয়ে যায়। বাংলাদেশ আসার পরে খারাপের অবস্থা তখন চূড়ান্ত এমন যে ওই মেয়েটাকে ওই জিনটা খাটের উপর থেকে ফেলে দিত। এখন মেয়েটাকে কষ্ট দেওয়া, টর্চার করা শুরু হয়েছে। মেয়েটার মুখের মধ্যে গ্লাস ছুঁড়ে মারতে, হঠাৎ করে মুখের মধ্যে কথা যে গ্লাস এসে লাগছে, হাত থেকে গ্লাস পড়ে যাচ্ছে। মেয়েটার পায়ের মধ্যে গ্লাস দিচ্ছে, হঠাৎ করে রুমের মধ্যে কিছু একটা আছে পায়ের মধ্যে বিঁধে গেল। মেয়েটা খুব অবাক হয়ে, মেয়েটার অবস্থা খুব খারাপ। মেয়েটার কথাবার্তা বলতো না কারোর সাথে, বাসায় বিড়বিড় করে সেই আগের মতো করে তাকিয়ে থাকতো। তো বাবা মারা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আসলে কী ঘটনা, তার মেয়ের সাথে আসলে ঘটনাটা কী ঘটছে, এরকম কেন হচ্ছে, এরকম হওয়ার তো কথা না। তার আদরের মেয়ে, এবং তার দুই ছেলে বাংলাদেশের বাইরে থাকে, মিডল ইস্টের একটা কান্ট্রিতে জব করে আর কি। তার এক মেয়েই বাংলাদেশে থাকে, এবং ওই মেয়েটা পরবর্তী সময় যেদিন ঘটনা ঘটে সেদিন হচ্ছে আপনাদের আমি বলি যে ঝড় হলে যে এরকম অবস্থা হয়, বাতাস উঠছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড বাতাস ছেড়েছে। এমন সময় বাসার ইলেকট্রিসিটি চলে যায়। ওনার মা ওনার বাসায় ওনার রুমে ঢুকে হচ্ছে কমলা কেটে খাওয়াই দেবে, এরকম আর কি। কমলা ছিলে মেয়ের রুমে আসছে, মেয়েকে খাইয়ে দিবে, খুব সিম্পল অবস্থা। হঠাৎ করে মেয়ের মাকে মেয়েটা গলা চিপে বসে, গলা চিপতে ধরে মেয়ের মার সামনে মেয়েটা এক বোতল বিষ খায়, এবং বিষটা কোথা থেকে এসে কেউ জানে না। এবং এমনও না যে বাইরে গিয়েছিল বা কিছু একটা, বাইরে থেকে কেউ কিছু আইনেও দেয় নাই মেয়েটাকে, মেয়েটাও বাইরে থেকে কিছু নিয়ে আসে না, কিন্তু মেয়েটা তার মার গলা টিপ দিয়ে বসে, এবং একটা পর্যায়ে মেয়ের মার সামনে মেয়েটা বিষ খায়। বিষ খাওয়ার পরে মেয়ের মা অজ্ঞান হয়ে যায়। মেয়ের বাবা আসার পরে দেখে যে মেয়ের বাবা রাত করে আসে, কারণ মেয়ের বাবা ঢাকায় ছিল। ঢাকার থেকে যখন আমি যেই জায়গায় ঘটনা সেই জায়গায় যাওয়ার পরে দেখে যে মেয়ের মা দুইজনই বিছানায় পড়া। মেয়ের মার অবস্থা ভালো না। তো পরবর্তী সময় মেয়ের মাকে নর্মাল করা হয়, কিন্তু মেয়ের মাকে রেখে যে কন্ডিশনটা খারাপ সবচেয়ে, যে মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে, নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, মেয়েকে নিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়। এই যে হাসপাতালে নিয়ে আসার ঘটনা হাসপাতালে নিয়ে আসার পরে পরবর্তী সময় মেয়েকে ওয়ার্ডে রাউন্ড দিতে একটা পর্যায়ে মেয়ের অবস্থা খারাপ হয়ে যায়। 3 দিন হাসপাতালে থাকার পর মেয়েটাকে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে তখন ওই হসপিটাল থেকে ঢাকাতে শিফট করে দেওয়া হয়, এবং ঢাকায় শিফট করার পর আমার যে কলিগ তিনি তো ঢাকায় সাথে আসেন না, ঢাকায় তাকে শিফট করে দেওয়া হয়। পরবর্তী সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটার মৃত্যু হয়। এটা একটা সুইসাইড কেস, এবং নিজের থেকেই করা। মেয়েটার মাকে আগে মেয়েটা অজ্ঞান করে নেয়, তারপর তিনি সুইসাইড করেন। তো বাবা সেবার ঢাকায় এসেছিল, ঢাকায় ছিল বিধায় বাবা কিছুই করতে পারে নাই। রাত তখন 9:30-10টা বাজে, এমন সময় প্রচণ্ড ঝড় হচ্ছিল, এবং এই ঘটনাটা ঘটে হচ্ছে 2006 সালে। 2006 সালের ঘটনা, এবং আমি যে এলাকার ঘটনা বলছি সেটা হচ্ছে ময়মনসিংহের ঘটনা। আর আপনারা বুঝতেই পারছেন যে ময়মনসিংহের ঘটনা অনেক আসছে। তো এটা ছিল আমার ঘটনা, এবং আশা করি আপনাদের ঘটনাটা ভালো লেগেছে, এবং
আপনারা কিন্তু আমাদের যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে আছেন তারা কিন্তু আমাদের ঘটনা, আমাদের লিঙ্কটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে অনেকেই শুনতে পারে এবং আমার ঘটনা যেন অনেকে যারা ইচ্ছুক, অনেকেই জানে না আমাদের পেজের ব্যাপারে, অনেকেই জানে না আমাদের গ্রুপের ব্যাপারে। তো আপনারা সব ইনফরমেশনের জন্য আমাদের পেজ এবং গ্রুপে দুই জায়গায় সাবস্ক্রাইব করতে পারেন। আমার দ্বিতীয় ঘটনাটা খুব বেশি বড় না, এবং দ্বিতীয় ঘটনাটাও একজন ডাক্তারের পাঠানো, ডক্টর রায়হান। উনি আগেও আমাদের কাছে একটি ঘটনা পাঠিয়েছে। তো তার এই ছোট্ট একটি ঘটনা, এই ছোট্ট তারও একটা পেশেন্টের ঘটনা তিনি আমাদেরকে শেয়ার করেছেন, সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। এবং ওনার কাছে মনে হচ্ছে এটা এক্সেপশনাল, এই জন্য তিনি আমাকে পাঠিয়েছেন। এবং এটা 2019 সালের ফেব্রুয়ারির ঘটনা। উনি তখন শেরে বাংলা মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করেন এবং তার প্লেসমেন্ট ছিল সিসিউতে। তো এক রাতে, ভোর রাতের দিকে আর কি, একটা লোক তাদের এখানে ভর্তি হয়। তো বুকে ব্যথা ছিল, শ্বাসকষ্ট ছিল এবং প্রচণ্ড ঘাম ছিল। আর একটু আগে মানে উনি একবার অজ্ঞানও হয়ে গিয়েছিল। এবং হিস্ট্রিটা দিল তার অ্যাটেন্ডেন্ট, ক্লিনিক্যালি অ্যাকিউট এমআই মানে হচ্ছে আপনার মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটা বুকের ব্যথা আর কি, বুকের সাইডের চেস্টের কন্ডিশন আর কি, অ্যাকিউট এমআই মনে হলো। এবং ইসিজি করে সেটা কনফার্ম করে। তো যথারীতি তার চিকিৎসা শুরু হয়ে যায় এবং পেশেন্টের স্টেবল হতে 2 দিন সময় লাগে। তো 2 দিন পর এই কথায় পেশেন্টকে তিনি নিজ থেকেই জিজ্ঞেস করেন, মানে পেশেন্ট নিজের থেকেই একটা অদ্ভুত কাহিনী বলে। তো পেশেন্ট ছিল বরিশাল শহরের একটা অভিজাত এলাকায় বসবাস, মানে তার বাড়ি ছিল, এবং সে মধ্যবিত্ত পরিবারের একটা লোক। সে এলাকার বড় ঐতিহ্যবাহী প্রাচীন একটা পুকুর, এবং সেটার নাম তিনি বলেন নাই। এই পুকুরটি লিজ নেয় সিটি কর্পোরেশনের কাছ থেকে 1 বছরের জন্য। তারপর পুকুরে তিনি মাছ ছাড়েন। 1 বছর পর যখন মাছ ধরার সময় আসে, তার মানে এটা হচ্ছে 2018 সালে নয়, তো 19 সালের মাছ ধরার যখন সময় আসে, তখন দেখা যায় শীতের কারণে, মানে পুকুরে নর্মালি দেখা যায় শীতকালে পুকুরে মাছ মানে পানি কমে যায়। তো অনেকেই গ্রামে বাড়িতে অনেক হিরিক করে, সেচ দিয়ে মোটামুটি পানিটা বের করে দিয়ে ওই কাদার মধ্যে মাছ ধরার একটা হিরিক আমি জানি আছে আর কি, আমার গ্রামেও আছে। তো ঘটনার কন্ডিশন হচ্ছে যে উনি যে পুকুরটাতে পানিটা সরাতে যাবে, বা যেটা এক্সপেকটেশন যে শীতকালে পানি থাকবে কম, কিন্তু অতটা কমে না। তো সে মাছ ধরতে যেহেতু চায়, তার কিন্তু এখানে মাছ চাষ করছেন, তাকে ধরতে হবে। তো মাছ ধরার সুবিধার্থে তিনি পানি কমাতে সেচ মেশিন বসাবে আশায়। তো 2-3 দিন এক নাগারে সেচ মেশিন চলে, কিন্তু তারপরও পানি যতটা কমার কথা ততটা কমে না। কেউ তাকে বলেছিল পুরনো পুকুর তো নিচে কুয়া থাকতে পারে, সুতরাং আপনি টেনশন করেন না, সেচ মেশিনে লাভ হবে না। তো যাই হোক, তিনি মেশিন বন্ধ করেন না আর কি। ঘটনার দিন তখন রাত 3টা বাজে এবং শীতের রাত ছিল, চারিপাশ নিস্তব্ধ এবং কুয়াশায় ঢাকা। পুকুর পাড়ের রাস্তার 4-5টা রোড লাইটের সেদিন মাত্র একটা জ্বলছিল, মানে ক্ষেতের আল দিয়ে ওই জায়গায় যেতে কয়েকটা রোড লাইট ছিল এবং এর মধ্যে একটা জ্বলছিল 4-5টার মধ্যে। হঠাৎ পেশেন্ট, মানে যেই লোকটা তার ঘটনা শেয়ার করেছে, তার বাসা থেকে শুনে সেচ মেশিনের ঘট 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 শব্দটা বন্ধ হয়ে গেছে। তিনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় এবং সেই রাতের অন্ধকারে তড়িঘড়ি করে তিনি মেশিনের কাছে যায়। মেশিনের কাছে গিয়ে দেখে মেশিন কেন বন্ধ হলো এবং সেটা বোঝার ট্রাই করতে থাকে। এমন সময় হঠাৎ করে চারিপাশে একটা বাতাসের মতো আসলো এবং একটা মহিলা কণ্ঠের একটা লোক তার নাম ধরে ডাকলো, এবং কণ্ঠ শুনেই যে লোকটার ঘটনা বলেছে তার হাত পা কাঁপতে লাগলো। কারণ এই নারী কণ্ঠটা হচ্ছে আর যেই হোক কোনো মানুষের না। এই মহিলা কণ্ঠটা যিনি দিচ্ছেন বা যেই নামে ডাকছেন, এটা কোনো মানুষের হতেই পারে না। এবং সেই কণ্ঠটা ওই রোগীর নাম ধরে বলল, এটা যে আমার পুকুর, তুমি যেটা জানো, তুমি কিভাবে পানিতে সেচ মেশিন বসিয়েছো এবং আমার অনুমতি তো নাও নাই, তোমার সাহস তো অনেক বড়। তো এই পেশেন্টটা আশপাশে তাকে কাউকে দেখতে পায় না এবং সাহস করে বলে, আমি অনেক টাকা দিয়ে লিজ নিয়েছি এই পুকুরটা এবং এটাতে মাছ ছেড়েছি এবং মাছ ধরবো, তাই পানি কমাতে মেশিন বসিয়েছি। কণ্ঠটা বলল, আমার পুকুর, এই পুকুরে যা থাকে সব আমার, মাছও আমার। এবং রোগী বলল, না, এটা তো আমি লিজ নিয়েছি। তো এটা উনি রাগ নিয়ে বলছে, যদিও ওনার সব কথা কনভারসেশন করা উচিত হয় নাই, কনভারসেশনটা করা কোনোভাবে উচিত হয় নাই। ওই কণ্ঠটা বলে যে মাছ নিবি। রোগী বলল, মানে পেশেন্ট দেখলো অন্ধকারে পুকুরের কালো পানিতে সাথে সাথে কি জানি ভেসে উঠছে এবং উনি বুঝতে দেরি লাগলো না, এইটা তারই চাষ করা মাছ, সব মরে ভেসে উঠেছে।
মাছগুলো ভেসে ওঠার পর পুকুরের একটা মানে পুকুরের মাঝখান দিয়ে কেমন পানিটা ঘুরপাক খেতে লাগলো। হঠাৎ করে পুকুরের মাঝখান থেকে একটা অবয়ব টাইপের কিছু একটা বেরোচ্ছে এবং অবয়বটার চারিপাশে চুল দিয়ে ঢাকা, পুরোটাই আবৃত, বিশাল দেহের কিছু একটা পুকুরের মাছ থেকে পানিগুলি ঘুরছে, সাদা জিনিসগুলো ঘুরছে, এর মধ্যে ওই অবয়বটা উপরে উঠতে লাগলো। এবং উপরে ওঠার সময় তিনি যেটা আবছা আলোয় খেয়াল করেন যে মোটামুটি কুয়াশাতে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু এই কুয়াশা, এই শিশির, এই সব মিলিয়ে মনে হচ্ছিল যে ওই অবয়বটার গায়ে একটা সাদা শাড়ি লেপটে আছে, তার সারা চুলগুলো হচ্ছে ভিজা, মানে চুলগুলো এরকম ভিজা, মানে সোজা সব মানে ভিজা আছে, পানি পড়ছে এরকম অবস্থা। এবং ওই কন্ডিশনটা দেখার পর আর চেহারা, মানে উনি বলেছেন যে যেটা উনি এইরকম চেহারা আগে তিনি কখনো দেখেন না এবং এটাকে তিনি কখনো দেখতে চান না। ওই চেহারা পুরোটাই পোড়া অবস্থায় ছিল, পুড়ে গেছিল এবং দাঁতগুলা মানে মুখের মধ্যে কোনো স্ট্রাকচার প্রপারলি বোঝা যাচ্ছিল না। এটা আসলে মানুষের জগতে কারো অবয়ব এটা না, এটা কিসের অবয়ব তার ধারণার বাইরে। এবং ওই মহিলা কণ্ঠা বললো, কি ব্যাপার, মাছ নে মাছ। হঠাৎ করে এই রোগী, এই পেশেন্ট বুকে হঠাৎ চাপ অনুভব করতে লাগলো, সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে তাকে এই ঘটনার 1-2 ঘন্টা পরে নিয়ে আসা হয়েছিল। ওনারা ইসিজি করার পরে ওই ইসিজি রিপোর্টে আসে পেশেন্টের হার্ট অ্যাটাক করেছে। 5 দিন বিশ্রামে রেখে তাকে বাসায় পাঠানোর ব্যবস্থা করছে। যেদিন করা হচ্ছিল সেদিন আরেকটা অ্যাটাক হয় তার, এরপরে তাকে বাঁচানো যায়নি। হয়তো আর কোনো অংশীদারও কুকুরটি পায় নাই, কিন্তু উনি আর বেঁচে নেন। এবং এই ঘটনাটা কিন্তু পেশেন্ট হসপিটালে থাকা অবস্থায় তাদেরকে শেয়ার করেছিল। জানি না ঘটনার সত্যতা কতটুকু, কিন্তু আমার কাছে ঘটনাটা একটু অবাক লেগেছে এবং অনেকেই পুকুর এবং মাছের ঘটনা চাচ্ছিলেন, তাই এটা শেয়ার করা। আশা করি ভালো লেগেছে, আশা করি ভালো লাগবে। আমাদের আজকের তৃতীয় ঘটনাটি পাঠিয়েছে ইরতিজা আহমেদ এবং আমরা দেখছি অনেকেই মেসেজ পাঠাচ্ছে। আপনাদের সবাইকে, আপনাদের সবার ধৈর্যকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই সাথে আছেন, এটা আমাদের অনেক বড় পাওয়া। যারা নতুন করে জয়েন দিচ্ছেন তাদেরকে বলছি, তারা যদি আমাদের এখানে মেইল পাঠাতে চান, আপনাদের এক্সপিরিয়েন্স ঘটনা শেয়ার করতে চান, তাহলে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদেরকে ইমেল করার ঠিকানা হচ্ছে ALIMALRAZWE14@gmail.com। আপনারা চাইলে আপনাদের ভয়েসে রেকর্ড করে পাঠাতে পারেন, অথবা আপনারা যদি চান আমরা পড়ে শোনাই, সেটাও আপনারা একটু লিখে দেবেন, সেখানে আপনাদের ডিটেলস লিখে পাঠাবেন। এবং আপনারা যদি এখানে এসেও ঘটনা বলতে চান, সেটার ব্যবস্থাও আছে। তো এটা আপনারা সবাই ইমেলে জানিয়ে দেবেন, এই প্রত্যাশা আপনাদের কাছ থেকে। তো আমি আমার তৃতীয় স্টোরিটা যার কাছ থেকে পেয়েছি, আমি বলছি তিনি ইরতিজা আহমেদ। তিনি আমাদের আগেও একবার ঘটনা শেয়ার করেছেন। তিনি ধানমন্ডির কোনো এলাকা থেকে আমাদের ঘটনা শেয়ার করেছেন। এই ঘটনা তিনি যার ঘটনা বলছেন, তিনি তাদেরই পরিচিত একজনের ঘটনা আর কি। তো তাদের গ্রাম হচ্ছে বরিশাল বিভাগের বরগুনা জেলার আমতলা উপজেলায়। তো ঘটনাটা তিনি তাদের দুঃসম্পর্কের একজন আত্মীয়, প্রায় 90-এর কাছাকাছি বয়স হয়, তারা নানা ডাকতো। বরিশালের ভেতরে যারা নদীতে মাছ ধরেন তারা সবাই তাকে চেনেন এবং তাদের কাছে তিনি রকমাইন্না নামে পরিচিত। তার নামের সাথে কানা শব্দটা যুক্ত হওয়ার কারণেই আজকের ঘটনা। বুঝতেই পারছেন, এটাও একটা মাছ ধরার ঘটনা। তিনি তার যুবক বয়স থেকেই মাছ ধরতেন এবং মাছ ধরা তার একটা নেশা ছিল। আমি যেই বয়স্ক লোকের ঘটনা বলছি, তিনি অনেক লম্বা ডুব দিতে পারতেন। জাল পানির অনেক গভীরে আটকালে তিনি অনায়াসে তার ডুব দিয়ে ছুটে নিয়ে আসতেন। তাই দূর দূরান্ত থেকে মানুষ তাকে নিয়ে যেত তাদের এলাকায় সাহায্য নেওয়ার জন্য, হেল্প করবে, তাদের বাসায় যে জালের ব্যাপারে একটু হেল্প করবে। জাল যদি আটকে যায় তাকে নিয়ে যে জালটা ছুটাতো। তো তাদের বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা গেছে, রাস্তার অন্য পাশে ছিল নদী। তো তিনি আমাদেরকে ঘটনা শেয়ার করেছেন, তাদের ছোটোবেলায় নদীর এই পাশটা ছিল ঘন জঙ্গল, একটা মোড় ছিল এবং সেই মোড়টা ছিল খুবই ভয়ঙ্কর। তখন দেখা যেত যে মোটরসাইকেল, রিক্সা এসব এসে একটু দূরে অপেক্ষা করতো। 4-5 জন হলে একত্র ওই মোড়টা পার করতো, কারণ ওই মোড়ের ছিল, মানে ওইখানে অনেকজন বলতো যে ওই মোড়ে নাকি জিন থাকতো। রাতে একা যাওয়া এবং পেছনে তাকানো নাকি নিষেধ ছিল গ্রামের মুরব্বীদের। তার বাবা কাকারা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় আর চোখে দেখতেন। রাস্তায় ওই মোড় থেকে পাঞ্জাবি টুপি পরা লম্বা কেউ মসজিদের দিকে যাচ্ছে, ভয়ে তারা পেছনে তাকাতো না, কারণ চেহারাও দেখতে পারতো না কখনো।
ওই মোড় নিয়ে অনেক ঘটনা আছে। এর মধ্যে একটা ঘটনা, তাদের এলাকার এক লোক একবার বাজার থেকে ফিরতে অনেক রাত করে, তো মোটর সাইকেল করে ফিরছিলেন, কিন্তু মোটর সাইকেলের চালক ওই মোড় দিয়ে আসতে রাজি হয় নাই, তাই মোড়ের আগেই তাকে নামিয়ে দিয়ে সেই মোটর সাইকেল চালক চলে যায়। এবং সে ছিল খুব সাহসী, তাই একা একাই নদী পাড়ের সেই রাস্তার মোড় অতিক্রম করার সিদ্ধান্ত তিনি একাই নেয়। ভালোই দরজায় তাদের পারিবারিক কবরস্থান, সেখানে আসতেই তার কাঁধে একটা হাত অনুভব করলেন, আর পেছন থেকে কেউ বলে, পকেটে যা আছে বের কর, কবরের উপরে রাখ। এই গ্রাম এলাকায় ছিনতাই কে করবে? আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওই মোড়ের মধ্যে মানে ওই মোড়টার কোনায় একটা কবর ছিল। ওই গ্রাম এলাকায় ছিনতাই কে করবে এটা ভাবতে ভাবতে তিনি পকেট থেকে টাকা, মোবাইল, সিগারেট, লাইটার এসব কবরের উপরে রাখেন। তারপরই তাকে ঘরের পেছনের থেকে ধরে উড়িয়ে ধান ক্ষেতের মাঝে নিয়ে যায়। তখন ছিল বর্ষাকাল, তাই মাঠ পানিতে ডুবেছিল। সেখানে তার সাথে এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তিনি দেখতে পাচ্ছেন না, তবে একটা বিশাল দেহী মানুষের অস্তিত্ব টের পাচ্ছেন। এদিকে তার ফিরতে দেরি হচ্ছে দেখে তাকে ফোন দেওয়া হয়, তিনি ফোন রিসিভ করছিলেন না। দেখে তার ছেলে টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ে বাবাকে খুঁজতে। বের হয়ে বাড়ির গেটে আসতেই কবরের উপরে তার বাবার মোবাইল ফোন, টাকা, জিনিসপত্র দেখতে পায়। ছেলে বিপদ বুঝতে পেরে পাগলের মতো ডাকাডাকি শুরু করতে থাকে। হঠাৎ বিলের দিকে পানির শব্দ এবং ধপাস ধপাস শব্দ পেয়ে সেদিকে লাইট ফেলে। সে তার বাবাকে দেখতে পায়, কাদা পানিতে একাকার। কেউ যেন তাকে নরম কাদা মাটির তো অর্ধেক গেড়ে ফেলেছে। সবাই ধরাধরি করে, মানে আশেপাশের লোকজনের হেল্প নেওয়ার পর সবাই তাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসে। হুজুরের কাছ থেকে জানা যায় তিনি আসার সময় মোড়ের ওই দিকে বারবার টর্চ লাইটের আলো ফেলে ওখানে যে থাকে তাকে ডিস্টার্ব করছিল। আর আগুন, তামাক, সরিষার তেল এসব নাকি ওদের সহ্যই হয় না, তাই এগুলো আগেই তার নিজ হাতেই নামিয়ে রাখে। এমনই এক রাতে কানা নানা মাছ ধরতে ধরতে ওই মোড়ে চলে যান। নদীতে জাল ফেলে টেনে তুলতে হঠাৎ কেউ হারিকেন মানে কেরোসিনের কেরোসিন কুপির মতো আলো নিভিয়ে দেয়। তিনি এক হাতে টর্চ আর আরেক হাতে দা নিয়ে ঘুরে দাঁড়ায়। অনেক দোয়া দুরুদ পরে বেঁচে ফেলেন তিনি ওই দিন। নানা অনেক নামাজ পড়তেন, 5 ওয়াক্ত ছাড়াও তাহাজ্জুদের মতো নফল নামাজ তিনি পড়তেন, তাই হয়তো বেঁচে গেছিলেন। তার কিছুদিন পরে পাটুয়া নামক স্থানে কিছু জেলে আসে তার কাছে। তাদের জাল ওইখানেও তিন নদীর মোহনা ওই গভীর কিছুতে আটকে গেছে। এবং কানা যে রকমাইনা নানার কথা বলছিলাম, কানা নানা অত কিছু না ভেবে তাদের সাথে চলে যায়। পরের দিন ওই মোহনায় আসে তারা সবাই। নানা দেখলেন নদীর পানির স্রোত অনেক বেশি আর খুব গভীর, এটা বোঝা যাচ্ছে। তিনি প্রথম ডুব দিলেন, জালের অন্য প্রান্তে পৌঁছানোর চেষ্টা করলেন, কিন্তু পারছেন না। উপরে আসার সময় শুনতে পেলেন, তুই নামাজ পড়িস, ভালো হবে। নানা পানির উপরে এসে অনেকক্ষণ ভাবলেন কি করবেন। সবাই হাসাহাসি করবে, তার এত সুনাম নষ্ট হবে, এসব ভেবে তিনি আবারও ডুব দেন। এবার তিনি কোনো রকম সমস্যা ছাড়াই জাল ছাড়িয়ে উপরে উঠে আসেন। জেলের সবাই তার সাথে আনন্দে কোলাকুলি করা শুরু করে দেন, কিন্তু তিনি খেয়াল করেন কেউ তাকে কিছু বলছে না। কি ব্যাপার, সবাই বোবা হয়ে গেল নাকি? এটা ভাবতে ভাবতে তিনি টের পেলেন সবাই ঠিক আছে, তিনি শ্রবণ শক্তি হারিয়েছেন, তিনি কিছু শুনছেন না। মানে কিছু একটা তিনি রেখে এসেছেন, আর সেটা হলো তার শ্রবণ শক্তি। এসব ভাবতে ভাবতে তার চোখে পানি এসে যায়। তার বয়স এখন অনেক, বেঁচে আছেন, তিনি সুস্থ আছেন। এখন তিনি তার ছেলেদের সাথে ঢাকায় থাকেন। তবে ওই ঘটনার পরেও তিনি অনেক বছর মাছ ধরে গেছেন। এটা ছিল আমার তৃতীয় ঘটনা, এবং ইর্তিজা ভাইকে আমি অনেক ধন্যবাদ জানাই তার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে ঘটনা মেইল করবার জন্য। এবং আমি বলি যে আমাদের গ্রামেও কিন্তু এরকম মাছ ধরার বহু হিস্ট্রি আছে। হিস্ট্রিটা বলতে হচ্ছে আমার নিজের দাদার হিস্ট্রি আছে। আমার দাদার ভাইয়েরা, আমাদের গ্রামের বাড়ি মতলব, সেইখানে ওই বর্ষাকাল আসলে এরকম যেসব জায়গায় পানি জমতো সেসব জায়গায় মাছ আসতো, এবং বড় বড় গজার মাছ, বড় বড় শোল মাছ আসতো, এবং এগুলি পানির শব্দ পেলে রাত্রেবেলা এই দাদা তখন ইয়াং যারা ছিল তারা সবাই পাগল হয়ে যেত মাছ ধরার জন্য। তো আমাদের ঘরের সামনে এখন গাড়ি যায়, কিন্তু ওই সময় ঘরের সামনে পানি থাকতো। আর সবার মুভমেন্ট যেমন গরুর গাড়ি ছিল, এটা তারও আগের কথা। তো এক বাড়ি থেকে আরেক বাড়িতে সবাই নৌকা দিয়ে যেত। এরই একটা ছোট্ট একটা ঘটনা আমি একটু লেজুর লাগিয়ে বলছি, যেহেতু আজকে মাছ ধরার ঘটনা আমি নিয়ে এসেছি, তাই এটা না বললেই না। এটা আমি আমার দাদির কাছ থেকে শুনেছিলাম। তো দাদার আরেক বড় ভাই, দাদা ছিল সবার ছোট, এবং দাদার মেজো ভাই, সবাই মিলে তিনজন মিলে প্ল্যান করে মাছ ধরবে। এবং ওই দিন রাতের বেলা, ওই দিন ছিল আর কি, মানে টর্চ লাইট ছাড়াই
আর ওই টর্চ লাইট না, আসলে কুপি সবাই জ্বলাতো ওই সময়। এটা 1935-40-এর ঘটনা বলছি আমি। তো তখন নাকি এরকম ওই টেডা বা টোডা দিয়ে মাছ ধরতো সবাই। তো এইটা দিয়ে মাছ ধরতে ইজি, দূরে মারলেই মাছ। আর ওই বিল টিলের মধ্যে জাল তো ফেলা যায় না, তো একটাটাই হচ্ছে মেইন ভরসা। তো দাদার ভাই এবং আরেক ভাই, 3 ভাই মিলে তারা নৌকা দিয়ে রওনা দেয় রাতের বেলা। রাতের 12টার পরে রওনা দিত মাছ ধরার জন্য। তো ওই ঘর থেকেই নৌকা ছেড়ে তারা বর্ষাকালে ওই যে জায়গায় পাওয়া যেত আর কি, ক্ষেতের আলের চাপ মাঝখান দিয়ে পাওয়া যেসব জায়গায় নৌকা যায়, এই অন্ধকারের মধ্যে তারা বুঝতো এখানে একটা মাছ আছে। মানে কি পরিমাণ আই শার্প ছিল তাদের। তো সেদিন ছোট একটা ঘটনা ঘটে, এবং এই ঘটনাটা আমার দাদি আমাকে অনেকবার বলেছে, তাই আমার বলা আর কি। সেদিন নাকি দাদা একটা বড় ধরনের শোল মাছ দেখে, এবং শোল মাছগুলা 4-5টা শোল মাছ উপরে তোলে, কিছু রুই মাছ তোলে, বড় কাতলা মাছ ওঠায়। এবং ওইখানে নিয়ম ছিল গ্রামের বাড়িতে যে যারা মাছ ধরবে তারা বাড়ির সবাইকে ভাগ করে দেবে, কারণ ফ্রিজ তো ছিল না, একবারে মশলা দিয়ে মাখায় রাখতে হতো মাছ, এবং সবাই ভাগ করে নিত মাছ, এই বাড়ির সবাই, তারা মানে আমার দাদার আত্মীয় স্বজন আর কি। তো মাছ তারা ধরে, ওই দিন ধরে নাকি প্রায় 30টার মতো শোল মাছ 3 জন মিলে ধরে, প্রায় 10-12টার মতো কাতলা মাছ ধরে তারা বাড়িতে ব্যাক করে। এবং বাড়ি ব্যাক করার সময় 2টা ঘরের মাঝখান দিয়ে পানি জমে গেছে, ওই যে মাঝখান দিয়ে নৌকা নিয়ে ঢুকবে বাড়ির ভিতরে, এমন সময়ে রাত তখন 2:30-3টার সময় দাদার মুখে শোনা, এই পানির মধ্যে একটা গরু দাঁড়িয়েছিল। সবাই চিৎকার, এটা কার গরু, এই গরুটা কার, এই গরুটা ছুটছে। তো ওই ঘর তাদের তো প্রত্যেকটা ঘরের লোকজন পরিচিত। তো বজদুর নামে একজন লোক আছে, তো তার বাবা, এই মিয়া ভাই আপনার গরু ছুটছে নাকি, দেখেন তো একটা গরু ওখানে মানে দাঁড়ায় আছে, এটা কার গরু। তো কেউ কোনো সারা শব্দ নাই, কেউ চিৎকার করছে না, মানে চিৎকার করার পর কেউ শুনছে না। তো পানি তখন হাঁটুর উপরে, তো একজনের নামতে হবে গরুটাকে সরানোর জন্য। গরুটা সরানোর সময় গরুটা দিল দৌড়। তো তিনি আবার নৌকায় উঠে যান, যেহেতু গরুটা সরে গেছে। আর একটু সামনে আগানোর পরে তাদের ঘর থেকে 800 থেকে 900 ফিট সামনে তিনি দেখলো যে একটা মানুষ দাঁড়ানো। মানুষের হাইটটা বোঝা যাচ্ছে না, এটা যে একটা মানুষ সেটা বোঝা যাচ্ছে, মানুষের চেহারা বোঝা যাচ্ছে না, শরীরের গঠন বোঝা যাচ্ছে না, কিন্তু বিয়ের প্যান্ডেল যেমন টাঙানো এরকমভাবে 2 পা 2 পাশে মেলে ধরে দাঁড়িয়ে আছে। আমার দাদার মেজো ভাই আবার রাস্তায় অনেক বড় বড় মাহফিল টাইপের দূর থেকে আসতো, তো রেগুলারলি তিনি এসব দুয়া কালাম পড়তো, কিছু আমল করতো, যার কারণে তিনি জানতেন স্পেলস কি। তিনি বুঝে গেছিলেন এই জিন আসছে, মানে জিন এসছে তাদেরকে ডিস্টার্ব করার জন্য, এবং তিনি বলছেন যে এটা আবার আসছে। তার মানে এইটা তিনি আরও একবার ফেস করেছেন, যদিও এই ঘটনাটা আমার শোনা হয়নি। আসসালামু আলাইকুম, ভূত চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ঘটনা নিয়ে এসেছি। আশা করি আপনারা এই ঘটনাটা উপভোগ করবেন এবং লাইক, চ্যানেল, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। আমি যদি আমার দাদার কাছ থেকে যদি শুনতে পারি, আমি আবারও এটা শেয়ার করব। তো ওই মুহূর্তে তার দাদাকে বলছিল যে এটা আবার আইছে। তো তিনি কী করলেন, তাদের চারিপাশে একটা দাগ দিলেন, একটা দাগ দিয়ে ম্যাচের কাঠি জ্বালালেন, এবং ম্যাচের কাঠি জ্বালাতে জ্বালাতে ওইটা চলে গেল। তো তারা বাড়িতে চলে আসে, এবং বাড়িতে চলে আসার পরে দেখে যে কয়টা মাছ তারা ধরেছিল কোনো মাছই নাই, ওইখানে সবগুলা মাছই এখান থেকে গায়েব হয়ে গেছে। খালি 2টা রুই কাতলা ছিল, যেগুলো নিচে রাখা ছিল সেগুলি পাতিলের মধ্যে আছে, এবং ছোটো ছোটো রুই কাতলা, ছোটো ছোটো কাতলা মাছ ছিল আর কি, ওই পাতিলের মধ্যে ছিল। আর বাকি সব বড় বোলের মধ্যে ছিল, ইয়ার ভিতরে নৌকার নিচের দিকে। ওই 2টা মাছই সেভ করতে পেরেছিল, আর বাকি সব ওই চলে যাওয়ার সময় নিয়ে গেছে। ওই গরুটা যে সামনে আসছিলো ওইটাই মূলত নিয়ে যাওয়ার জন্য আসছিল আর কি। এবং পরবর্তী দিন সকালবেলা তাদের বাড়ির পিছনে অনেক কালো মাছের চোলকা ফোলকা, মাছের ফোলকা টোলকা, মাছের ময়লা সব বাড়ির পেছনে পাওয়া গেল। তো উনি যে আমার দাদার ভাই, তিনি বলছেন যে সবাইকে বলছেন এই রাতারি এটা পরিষ্কার করে এখান থেকে সরাই ফেলে, এটা যদি থেকে যায় ওরা আবার ডিস্টার্ব করবে এখানে এসে, তখন বাসায় এসে ডিস্টার্ব করবে। তো এটা ছিল ওই দিনকার ঘটনা। তো আমার এই দাদার বড় ভাই আগেও অনেক মাছ ধরার ক্ষেত্রে যে ঘটনা পেয়েছে, আমি সেগুলো দাদুর কাছ থেকে কালেক্ট করে আপনাদের নেক্সটে বলবো ইনশাল্লাহ। এটা ছিল আমার 3য় ঘটনা। যেহেতু মাছের ঘটনা বলছিলাম আজকে, অনেকেই বলছিল যে মাছের ঘটনার কথা, তাই আজকে মাছের ঘটনাই মানে সিলেক্ট করেছি। এখান থেকেই সাফারিং শুরু হবে আমি মনে করি। এটা একটা মেয়ের ঘটনা, যেটা আমি আজ সবার সাথে শেয়ার করবো। মেয়েটির বর্তমান পরিস্থিতি বলবো সবার সাথে। এবং এই মেয়েটা থাকতে হচ্ছে ঢাকার অদূরে ময়মনসিংহে। বাবা সরকারি চাকরি ছিল, তার কারণে ময়মনসিংহে থাকতে হতো। তো যে জায়গায় বাসা ছিল ভালুকার ভেতরেই পড়ে।
এটা আজ থেকে প্রায় 20 থেকে 25 বছর আগের কথা। 1990 সালের দিকে হবে। সপরিবারে মেয়েটির নাম হাফিজা নাম দিচ্ছি, ময়মনসিংহের সরকারি কর্মকর্তাদের বাড়িতে ওঠে। বাড়িটির চারপাশে গাছগাছালি ছিল, এমন না খুবই যে হন্টেড বা ভয়ের কিছু, তা না, মানে ফাঁকা ফাঁকা, এবং আশেপাশের ভিউ ছিল খুবই সুন্দর। বিকেলে উঠোনে বসে দিব্যি সময় কাটানোর মতো জায়গাটা ছিল পুরো পরিবারের বেশ পছন্দ হয়ে যায়। সরকারি চাকরি করত দেখে বাসার ভেতরে একজন বাবুর্চি, একজন মালি এবং একজন কারণ 24 ঘন্টা। গাছে ছিল অনেক আম। আগে যারা ছিল তারা বাসার যত্নটা নিত না বলেই বাসায় থাকতো না। এরকম অবস্থা তারা বাসার ভেতরে যে দেখে। বাবুর্চিরাও তারা ওঠার পর আসে, তো সবার মধ্যে কেমন যেন এক ধরনের আতঙ্ক থাকতো সবসময়, এবং সেটা শুরু থেকেই পরিলক্ষিত হতে থাকে। তো গভর্নমেন্ট অফিসার ভয়ে হয়তো এরকম করে, গভর্নমেন্ট অফিসার ভয় হয়তো এরকম করে, কিন্তু ওই বাসা পরিষ্কার করতে প্রায় 2 দিন লেগে যায়। তখন ওই বাসাতে শুধু হাফিজা, তার মা রেনু এবং ঘটনার দিন প্রচণ্ড মেঘ সকাল থেকেই দেখা যায়, এবং গুড়ি বৃষ্টি কয়েকবার হলেও রাতের বেলা অনেক বাতাস হতে থাকে। মনে হচ্ছিল গাছগুলো এখনই উপড়ে পড়বে, এবং মেয়েটার বৃষ্টি খুবই পছন্দ। ওই বাসায় একটা কাজের বুয়া ছিল, রাতের বেলা ওই বুয়াকে সজাগ করে প্ল্যান করে আম পেরে নিয়ে আসবে ঘরে, এরকম একটা প্ল্যান করে। রাত তখন প্রায় 12টার বেশি। অত রাত তো তখন মধ্যরাতে ধরা চলে। বৃষ্টি বেশ জোরে নেমে গেছে। মেয়েটা বুয়াকে বললো, গেটে দাঁড়ান, আমি আম পেরে নিয়ে আসি। এক দৌড়ে বাড়ির ঠিক পশ্চিম দিকের গাছের নিচে যেতেই তার দম সারা শরীর সব আটকে আসতে থাকে, এবং সাথে সাথে তিনি পড়ে যান। বুয়াটাকে দরজা থেকে আবছা আলোয় দেখতে পান সে পিছলে পড়ে গেছে। এক চিৎকারে বুয়া এগিয়ে যায়, এবং বাবা মা সব সজাগ হয়ে যায়। ইলেকট্রিসিটি তখন ওই এরিয়াতে ছিল না। ওই বৃষ্টির মাঝে অনেক রাত করে বাড়ির দারোয়ান সাহায্য নিয়ে ডক্টর নিয়ে আসেন, কারণ লোকটি নিজেও জানতো না ডক্টর কোথায় পাওয়া যাবে। ডক্টরকে নিয়ে আসার পর দেখা গেল ডিফারেন্ট জায়গায় ছিল কাজ, সারা শরীরে আঁচড় দিয়ে কেটে রেখেছে। আঁচড় যেন একটি না, পুরো শরীর জুড়ে মেয়েটিকে কেটে খামছে। ঘুম ভাঙার পর থেকে সারা শরীরে আতঙ্ক শুরু হয়ে যাবে। মেয়েটি সবাইকে কিছু না বললেও মাকে সব ঘটনা বলল। ওদিন রাতে মেয়েটি যখন গাছের কাছে যায়, তখন চিনগুলো যায় লক্ষ্য করে সেই গাছটার নিচে একটা মেয়ে দাঁড়িয়েছিল, এবং একটা মেয়ে তার গলায় কামড় দিয়ে মাংস ছিঁড়ে খাচ্ছে, এবং দুইজনের ফেস দেখতে একই রকম, একজনের গলা মাংস কামড়াচ্ছে আর কি। উনি যখন জিজ্ঞেস করলো যে একই রকম ফেস কীভাবে দেখলেন, তখন তিনি বললেন বিদ্যুৎ চমকাচ্ছিল আর এটা ক্লিয়ার পরিষ্কার দেখা গেছে। বুয়া মেয়ে কিন্তু মেয়েটিকে অজ্ঞান হতে দেখে, কিন্তু কোনো মেয়েকে ওখানে দেখে না। ওই দিন ঘটনা মা শুনবার পর বেশ ভয় পেয়ে যায়, মেয়েটির বাবাও ভয় পায়। ওই বাসায় সিকিউরিটি জোরদার করা হয়, 2 জন দারোয়ান আর ঘরের গেটে একজন দারোয়ান, 3 জনকে রাখেন ওর বাবা। মেয়েটার সাথে কয়েকদিন তার মা ঘুমালো, পরে মেয়েটা নর্মাল হয়ে যায়, কিন্তু তার শরীরে আঁচড়ের দাগের হিলিংয়ের কোনো খবর নেই। আঁচড়গুলো সব পিঠের দিকে। এটা হচ্ছে ঈদের আগের দিনের ঘটনা। রাত তখন প্রায় 2টা থেকে 3টা বাজে। সঠিক সময়টা বলা যাচ্ছে না, কারণ কাহিনীটা বেশ পুরনো। এরকম কাহিনী আসলে পাওয়া মুশকিল। গভীর রাতে ওর নাম নিয়ে ডাকতে থাকে কয়েকজনের সাউন্ড পাওয়া যায়। মনে হচ্ছিল পরিষ্কার মেয়েটির দাদা ডাকছে। পরের দিনই দাদার এরকম সাউন্ড রুমের মধ্যে স্পষ্ট শুনে মেয়েটা 1 লাখ উঠে যায়। কিন্তু তো সাউন্ড ভেসে আসতে দেখা যায়, কিন্তু দাদার না, এখন ভয়েসটি চেঞ্জ হয়ে বড় চাচার হয়ে যায়। হাফিজা খুব স্পষ্ট মনে আছে, ডাকগুলো এরকম ডাকগুলো এরকম যে কইরে মা ব্যাগ পর্যন্ত পুতুল কিনে নিয়েছে। সে খাটার মধ্য থেকে ভয়েস চেঞ্জ হচ্ছে, ভয়েস যে চেঞ্জ হচ্ছে খুব শুনতে পাচ্ছে। বুয়া ঘুমাচ্ছিল ফ্লোরে। কাঁথাটি মুড়ু দিয়ে তিনি আবারও চেষ্টা করলো শুনতে, কোনো সাউন্ড পেল না। মনে হতে থাকলো শব্দ নাই। তিনি আবার কাঁথা সরালেন এবং ডাক শোনার জন্য বারবার চেষ্টা করলেন। এবার ওর ফুপ্পি ডাকছেন, ওই রে মা, তোর জন্য জামা এনেছি। একের পর এক ডিফারেন্ট ভয়েসের ডাক। বুয়া যে মেঝেতে শুয়ে থাকে, বুয়াটিও নেই। হঠাৎ করে দেখলো। হাফিজাবু তখন চিন্তা করতে থাকে চিৎকার করবে কিনা, চিৎকার করলে কি হবে বুঝতে পারছে না। আবার অন্ধকারে মা রুমেও যেতে পারছে না। মেয়েটি ঘুমাবার চিন্তা করলেও ভয় পাচ্ছে না। এক ফাঁকে ডাক দিয়ে ফেললো, কিন্তু কারো কোনো শব্দ নেই। হারিকেন জ্বালালো। হারিকেনের আলো আস্তে আস্তে এগুলো হারিকেনের আলো নিয়ে এগিয়ে মা বাবা রুমে যাবে, এমন সময়
বাসার রুম পার হতে দিয়ে দেখেন বুয়া মেঝেতে শুয়ে পড়ে আছে। বুয়ার মাথাটি দেখা যাচ্ছে না, আর পাশে একটি নার পেঁচানো অবস্থা বাচ্চা। তিনি এক দৌড়ে তার মার রুমে যেয়ে ধাক্কা দিতে থাকে। বাবা মা দরজা খুললেও মেয়েকে দরজার কাছে পড়া অবস্থায় পায়। পরের দিন ডক্টর বললেন হসপিটালে নিয়ে যেতে। হসপিটালে যখন জ্ঞান ফেরে তখন সব ঘটনা বলেন হাফিজা তার বাবা মাকে। বাবা মা অবাক হয়ে যায়। ডক্টররা তার বাম পাকে প্যারালাইজ ঘোষণা করে। এটা নিয়ে দুঃখের অন্ত নেই। বাসায় ফেরার পর বুয়ার কথা মনে পড়ে এবং সাথে সাথে বুয়াকে ওই দিনের রাত থেকে পাওয়া যায় নাই। এত স্ট্রেসের মাঝেও বুয়ার কথা তার বুয়ার কথা তিনি ভুলতে পারছিলেন না। বাসা দারণকে জিজ্ঞেস করে আমাদের বাসায় যে বুয়া ছিল উনি কই? দারণ বলে বাসায় তো কখনো কোনো বুয়াকে দেখি নাই ম্যাডাম। সবাই স্তব্ধ এবং বিস্মিত। এরপরে তারা আর বিন্দুমাত্র ওই বাসায় আর থাকলেন না। রিসেন্টলি তিনি হাঁটতে পারেন, তাও অল্প, কিন্তু আগের থেকে অনেক বেটার। তারপর তাকে ক্রাউচ ইউজ করতে হয়, কিন্তু এই ডিজাস্টারের ড্যামেজ তাকে সারা জীবন পোহাতে হচ্ছে। স্টিল তার বিয়ে হয়নি এবং তিনি কিছুদিন আগের মতো। এটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। যিনি প্রথম পাঠিয়েছেন জাফর সাদিক, উনি আমাকে পাঠিয়েছেন ঘটনাটা 28/11/2019 সালে। উনি যেভাবে লিখেছেন সেভাবেই বলছি। আসসালামু আলাইকুম আলিফ ভাই, ফার্স্টেই ক্ষমা চাচ্ছি ইংলিশে লেখার জন্য। আমার নাম জাফর সাদিক, মুর্শিদাবাদ জেলার ইসলামপুর পুলিশ স্টেশনের গোস সরকার পাড়ায় আমার বাড়ি। ভূত এফএম স্টুডিওতে গিয়ে স্টোরি শেয়ার করা আমার পক্ষে ইম্পসিবল, তাই আপনাকে এই ঘটনা পাঠাচ্ছি। এটা যখন ভূত এফএম বন্ধের ঘোষণার আগে অবশ্যই। ওকে, কথা না বাড়িয়ে ঘটনায় চলে আসি। ঘটনাটি ঘটে হচ্ছে তাদেরই গ্রামের বাড়িতে। ঘটনাটি হয়েছিল 2016 সালে এবং বলেছিলেন চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন। ঘটনাটি শুরু করছি তাহলে। আমাদের গ্রামে এক লোক ছিল যে সারাদিন মদ খেত এবং গান গাইতো, নামাজ রোজা কিছুই করতো না, এভরিডে ড্রিঙ্ক করে এসে তার বউকে পেটাতো। এই প্রবলেমটা থেকেই গিয়েছিল। একদিন রাত 9টার দিকে ড্রিঙ্কের দোকানে গিয়ে ড্রিঙ্ক পান করছিলেন। সেখানে আরও কিছু ড্রিঙ্ক পান করা লোক ছিল। তাদের সাথে গল্প করতে করতে রাত 1টা বেজে যায়। তারপর যে যার মতো নিজের বাড়ির দিকে রওনা হয়ে যায়। ওই লোকটি তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তার বাড়িতে একটা কবরস্থানে, তার বাড়িতে যেতে একটা কবরস্থান পড়ে। তো সেই দিন লোকটা সেই কবরস্থান পার করবার পর একটু গিয়েই চিৎকার শুরু করে যে কেউ তাকে মারছে, কেউ তাকে মারছে। রাত 1টার সময় হঠাৎ করে পাশে থেকে লোক যাচ্ছিল। তবে একজন প্রশ্ন করলো যে রোডের পাশে, মানে সে শুনতে পায় তার চিৎকার, সে ভয়ে বাড়ি থেকে বের হয় না। লোকটা জোরে জোরে শাউট করছে যে তাকে খুব জোরে কেউ মারছে। তবে সেই মানুষটা যে প্রশ্ন করছিল যে জানতো যে এই লোকটাকে ড্রিঙ্ক করে, তাই সে মনে করলো যে ড্রিঙ্ক করে উল্টাপাল্টা বকছে, তাই বোধ হয় তিনি আগান নেয়। তাই সে নিজের পড়াশোনা করছিল। তার একটু পর লোকটা তার চিৎকার স্টপ হয়ে যায়। তারপর সেই মানুষটি যে পড়ছিল, যে সে ভাবলো যে এবার শান্তি পেলাম, বা সকালে ঘুম থেকে ওঠার সময় সে বাইরে হুইচের সাউন্ড পায়। তারপর সেই মানুষটি বাইরে গিয়ে দেখে যে সেই লোকটি মারা গেছে। তারপর সেই মানুষ যে সারপ্রাইজ হয়ে যায়। তারপর যে ঘটনাটি বলবো সেটা ওই লোকটির মর্মান্তিক ঘটনার সাথে রিলেটেড। এই লোকটির মৃত্যুর পর সেদিন দুপুরে কিছু ছেলে প্ল্যান করলো যে এই লোকটি মদ খেত এবং খারাপ কাজ করতো, তবে এই আজব হয় দেখবো, মানে তার কবরের আজাব কীভাবে হয় দেখবে। তাই বলে সেই দিনই যারা কবর ঘুরে তাদেরকে কিছু টাকা দিয়ে ওই কবরের সিসি ক্যামেরা লাগায়। সিসি ক্যামেরাটা এমনভাবে লাগায় যাতে কেউ দেখতে না পায়। তারপর দুপুর 2টার সময় তার মাটি হয়ে যায় এবং তারপর সেই ছেলেটি, যে ছেলেটা সিসি ক্যামেরা লাগানোর জন্য টাকা দিয়েছিল, তার 2জন ফ্রেন্ড মিলে সেই ছেলেটির বাড়িতে বসে ল্যাপটপে দেখছিল যে কী হচ্ছে। একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হলো সেই কবরে তারা লাইট জ্বালিয়েছিল। তারা শুধু সিসি ক্যামেরাতেই দেখতে পায় যে সে আস্তে আস্তে চারিদিকে অন্ধকার হয়ে আসছে। আর একটা বিকট সাউন্ড হলো। তারপর সিসি ক্যামেরা বাস্ট হয়ে যায়। আর সেই ছেলেরা যারা দেখছিল তাদের ল্যাপটপও বাস্ট হয়ে যায়। আর তাদের বাড়িটা কাঁপতে থাকে। অনেক শ্যাডো দেখতে পায় সেই 3জন। হরর সাউন্ডটা আমি আসলে ঘটনাটা আসলে আমাকে যিনি পাঠিয়েছেন তাকে আকুল আবেদন করছি যে যারা ঘটনা পাঠাতে একটু পরিষ্কার করে পাঠাবেন। হরর সাউন্ড শুনতে পায় তারা। সেই ঘরের ফ্যানটা খুলে পড়ে যায়, লাইট ফিউজ হয়ে যায়, তারা এলোমেলো হয়ে যায়, খুব আঘাত পায়। সাডেনলি সেই রুমে ঘরের মতো বাতাস হতে থাকে, চারদিকে ডোর ক্লোজ হয়ে যায়। সাডেনলি তারা রিয়েলাইজ করে যে তাদের বাড়ির বাইরে খুব চিৎকার হচ্ছে। তারপর তারা সেই লোকটিকে তাদের রুমের মধ্যে দেখে, যে লোকটা মারা গিয়েছিল।
আসলে যে লোকটা মদ্যপ অবস্থায় ছিল সেই লোকটা সেদিন রাত্রেবেলা বাড়িতে যাওয়ার পথে অনেক জোরে চিৎকার করছিল, তাকে কেউ মারছে বলে। কিন্তু আশেপাশের মধ্যে মানে পাশের বাড়ি একটা ছেলেই এখানে সজাগ ছিল, যে পড়াশোনা করছিল। ওই মুহূর্তে তার এইসব চিৎকার শুনে মনে করছিল যে মদ্যপ অবস্থা আছে, কী আর সমস্যা। তো পরবর্তী তারা ফ্রেন্ডে মিলে প্ল্যান করে যে উনি তো মারা গেছেন, তো ওনার কবরের পাশে কোনো ক্যামেরা টাইপের কিছু লাগিয়ে রাখার এরকম প্ল্যান করেছিল। যাই হোক, যে লোকটা মারা গিয়েছিল তারপর তারা ওখানে 3 জন সেন্সলেস হয়ে যায়। তারপর সেই ছেলের মা ও বাবারা সেই ফ্রেন্ডের বাড়ির ছাদে পায় তাদেরকে। তারপর সেই 3 জনের শরীরে অনেক জ্বর ছিল। তারপর তাদেরকে বলে যে কি হয়েছিল, তারপর তারা বলতে চাচ্ছিল না। অনেকক্ষণ পর তারা বলে এই ঘটনা ঘটেছিল। তারপর তাদের জ্বর ডক্টরকে দেখে ভালো হলো না। দৃশ্যটা বেশ ডিজিটাল এবং কন্টেন্ট মনে হচ্ছে, তাই না? অনেক হুজুর দেখানোর পর ভালো হয়। অলরেডি সেই ঘটনাটি গ্রামে ছড়িয়ে পড়ে, সবাই জেনে যায় এই ঘটনাটি। এইটাই হলো আমার ইভেন্ট। এটা একটা রিয়েল ইভেন্ট। ঘটনাটি ঠিকঠাক গুছিয়ে না লেখার জন্য তিনি অত্যন্ত ক্ষমা চেয়েছেন। তারপরেও আমার কাছে ঘটনাটা যতটুকু মানে ইন্টারেস্টিং মনে হয়েছিল ততটুকু ইন্টারেস্টিং মনে হয়নি। হ্যাঁ, স্টেপ নেওয়ার জন্য প্রথম ঘটনাটা খুব বেশি ভালো হয়, ভালো ঘটনা করতে পারলাম না। যিনি পাঠিয়েছেন তার ঘটনা প্রথম ইন্টারেস্টিং লেগেছিল। যাই হোক, পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি। প্রথম ঘটনাটা একটু স্কিপ করে গেলাম, মাঝখানে কোনো কথা বলছি না, দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা যে পাঠিয়েছে তিনি এখন এই মুহূর্তে আমাদের সাথে আছে। অরণ্য নাম, NF অরণ্য, তিনি মাগুরা থেকে লিখেছে। তিনি বুথ এফএমের নিয়মিত শ্রোতা, মাগুরা থেকে লিখছে এবং মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। স্টুডিওতে এসে তার গল্প বলা সম্ভব নয়, এই জন্য তিনি আমার কাছে ঘটনা শেয়ার করতে চেয়েছিল। এর আগে বুথ এফএমে ঘটনা পাঠিয়েছিল, কিন্তু সেটা সিলেক্ট হয়নি। সেদিন আমার ঘটনার চেয়ে হয়তো ভালোই মিলছিল। যাই হোক, আজ যে ঘটনাটি লিখব তার ভাষ্য মতে তিনি হচ্ছেন আমার ইংলিশ প্রাইভেট টিউটরের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। স্যারের নাম শাহাবুদ্দিন স্যার। তিনি মাগুরাতেই তার বাড়ি। মাগুরার একটি নামকরা হাই স্কুলে তিনি শিক্ষকতা করতেন। বেশি কথা না বলে ঘটনায় যাই। এটি 2013 সালের ঘটনা। স্যারের বোনের বিয়ে হয় ঝিনাইদহ জেলার এক উপজেলায়। জায়গার নাম স্যার প্রকাশ করেন। একদিন বিকেলে স্যার তার বোনের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন। প্রায় আসা যাওয়া ছিল সেখানে। সময়টা ছিল ডিসেম্বর মাস, বেশ ঠান্ডা পড়েছে। তো ওই গ্রামে প্রবেশ করতে হয় একটি জঙ্গলের মধ্যে দিয়ে। উল্লেখ্য যে জঙ্গলের মধ্যে একটা রাস্তা ছিল যা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার এবং পুরো রাস্তাই পাকা। জঙ্গলের প্রবেশমুখী গাড়ি মানে অটোরিকশা, লেগুনা যাত্রী নামে যাওয়া। ওরা ভেতরে যায় না। ওই জঙ্গল নিয়ে এলাকায় খুব ভৌতিক কথা প্রচলিত ছিল। স্যার জানতেন সবই। ওই জঙ্গলে ভয় পেয়ে অনেকে মারাও গেছে। স্যার 2 জনের মৃতদেহ পর্যন্ত দেখেছেন। এখনও সেই জঙ্গল আছে। ঝিনাইদহ ক্যাডেট কলেজের কাছাকাছি অনেকেই ওই গ্রাম সম্পর্কে জান। যারা ঝিনাইদহ থেকে আছেন তারা হয়তো চিনতে পারেন। খোঁজ নিলে অবশ্যই জানতে পারবেন স্থানীয়দের কাছ থেকে। তো স্যার গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন, 2 পাশে তামাক গাছ। এখন আমি স্যারের ভাষায় লিখছি। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। চারপাশে সবুজ প্রকৃতি ছিল মুগ্ধ হওয়ার মতো। দেখে খুবই ভালো লাগছিল। কুয়াশার প্রকোপ বাড়ছিল। আমার বেশ ভালোই লাগছিল। হেঁটে যাচ্ছি, যখন জঙ্গলে প্রবেশ করবো এমন সময় 4-5টা শিয়াল আমার দিকে এগিয়ে আসে। শিয়ালগুলো আমার চারদিকে ঘুরতে থাকে। ঠিক সেই সময় দূরের মসজিদ থেকে মাগরিবের আজান শুনতে পাই। আমার সামনের শিয়ালগুলোর চোখ ছিল রক্তের মতো লাল। শিয়ালগুলোর চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। আমি বললাম, হে আল্লাহ, আমি তো ওদের কোনো ক্ষতি করিনি, তুমি আমাকে রক্ষা করো। কিছুক্ষণের মধ্যেই শিয়ালগুলো চলে গেল। তখন আমি তেমন ভয় পাইনি। আসল ঘটনা শুরু হয় একটু পর থেকে। আমি জঙ্গলে ঢুকলাম। মনে তেমন কোনো ভয় ছিল না। চারিদিকে সামান্য আলো ছিল। আমার কাছে মোবাইল ছিল, তাই আলো নিয়ে চিন্তা ছিল না। হঠাৎ দেখি একজন সাদা শাড়ি পরা মহিলা জঙ্গল থেকে রাস্তায় উঠে আসছে। তার মুখ দেখা যাচ্ছিল না। ভাবলাম আমার পরিচিত, কারণ ওই গ্রামের মোটামুটি অনেককেই আমি চিনি। আমার দিকেই আসছিল। কাছাকাছি চলে এলে পকেট থেকে ফোনটা বের করে টর্চ অন করতে দেখি আমার সামনে এই মাত্রই তো একজনকে দেখলাম। যাই হোক, স্বাভাবিক ঘটনা ভেবে নিলাম। হয় আমার মনের ভুল, না হয় সে দ্রুত চলে গেছে। কিন্তু আমার মনেই পড়েনি ওই সময় গ্রামের কেউ জঙ্গলে থাকার কথা ভাবে না, কারণ সবাই জানতো এই গ্রামে প্যারানর্মাল কিছু ঘটেছিল আগে। তাই লোকজন সন্ধ্যার পর এখানে আসার সাহস করতো না। এরপর এগিয়ে যাচ্ছে, হঠাৎ বৃষ্টি। এমন সময় বৃষ্টি, মেঘ ছিল না, কিন্তু হঠাৎ বৃষ্টি। ভাবলাম হতে পারে পাশে দেখি গর্ত মতো। আমি গর্তের মতো ওই জায়গাটাতে ঢুকে গেলে বৃষ্টিতে ভিজব না। ঢুকে গেলাম। এরপর গর্তে বসে আছি।
বেশ বড় গর্ত ছিল, এমনভাবে ছিল মাথার উপরও ছাউনির মতো হয়ে গিয়েছিল। এমন সময় আপা ফোন দিল। আমি বললাম, বৃষ্টি শেষ হলেই আসছি, চিন্তা করো না আপা। আপা বললো, বৃষ্টি? আর কিছু না বলে বললো, তোর 2 ভাগ থেকে পাঠাচ্ছি, তুই কোথাও যাস না। এরপর আমি অপেক্ষা করতে করতে দেখলাম আমার সামনে আকাশ কালো হয়ে গেল, প্রচণ্ড ঝড় শুরু হলো। ঠিক পাশের বাঁশবাগানের বাঁশগুলো যেন মাটি ছুঁয়ে যাচ্ছিল, চারিদিকে প্রলয় শুরু হয়ে গেল। দেখলাম সামনে একটা গরু সব তছনছ করে ফেলছে, কিন্তু কোনো মাথা নেই। নিজের চোখকে বিশ্বাস করছিল না। গরুটার আকৃতিও ছিল অস্বাভাবিক। গরুটা যে কি করছিল বলে বোঝাতে পারবো না। খুব ভয় হতে লাগলো, হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আসল হয়ে বুঝতে পারছিলাম না ঠিক কী করা উচিত। ভাবতে লাগলাম, আজ কি বেঁচে ফিরতে পারবো? আল্লাহর নাম নিতে থাকলাম, সাথে চারিদিকেও শুনলাম বিকট হাসির শব্দ। আমার মনে হতে লাগলো আজই বোধ হয় জীবন শেষ। হাসির শব্দ ধীরে ধীরে বাড়ছিল, প্রাণপণে আল্লাহর নাম নিতে থাকলাম। এমন সময় আমার 2 ভাগ্নে সাইকেল নিয়ে চলে আসে। আমার এক ভাগ্নে তাড়াতাড়ি সাইকেল উঠতে বললো। উঠে বসার সাথে সাথে সাইকেল খুব দ্রুত চালাতে লাগলো। আমি জিজ্ঞেস করলেও কেউ কিছু বললো না, তারা যত দ্রুত সম্ভব চালাচ্ছিল। এরপর বাড়ি পৌঁছালাম। আপা বললো, ভাই বৃষ্টি হয়নি, তুই কী বলছিলি তখন? আমি আমার গায়ের পানির ফোঁটা দেখালাম। আপা বললো, আমি বুঝে গেছিলাম, তাই 2 ভাগ্নেকে সময় মতোই পাঠিয়েছি। আমি নিজের উপর কন্ট্রোল রাখতে পারছিলাম না। পাশের বাড়ির লোকজন এসে জড়ো হলো। এখন যেন বেশ নিজেকে নতুনভাবে আবিষ্কার করছি। বাড়িতে বসে ভাবতে লাগলাম, আমি দেখলাম। পরদিন সকালে উঠে আমি বিশ্বাস করতে পারছিলাম না গতকাল কী ঘটেছিল। এর কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। ঘটনার সত্যতা 100%। প্রথমে বলার সময় দেখছিলাম স্যারের গায়ে কাটা দিচ্ছি। বলে রাখা ভালো, জঙ্গলটা এখনও আছে। জঙ্গলে এখন আগের চেয়ে অনেক কম অস্বাভাবিক ঘটনা ঘটে, তবে ঘটে। এলাকার মানুষজন বেশি রাত করে এখন পর্যন্ত ওই জঙ্গলে দিয়ে যায় না। পড়ে শোনালে খুব খুশি হব। ছোটো মানুষ হয়তো গুছিয়ে লিখতে পারেনি, তবে পড়ে শোনালে আগ্রহ পাবো, অন্যের অনেক ঘটনা দেওয়ার চেষ্টা করব। স্যারের সাথে ঘটা এরকম আরও কিছু ঘটনা আছে, অবশ্যই লিখে পাঠাবো। ডক্টর আলিফ স্যারকে বিশেষভাবে ধন্যবাদ। রাসেল ভাইয়ের মতোই বলছি, প্রথম যে আমার নেক্সট যে ঘটনা বলবো এটা হচ্ছে রোদুল ইসলাম জান্নাত। আমি তার মতো করে বলছি। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি মতিঝিল মডেল কলেজে। আমার বাসা শাহজাহানপুর আমতলা। ঘটনাটা প্রায় 4 বছর আগের। তখন আমি ক্লাস 7-এ পড়তাম। একটু আমার মামার বাড়ি আর ফ্ল্যাট সম্পর্কে বলি। আমাদের বাড়িটা অনেকটা পুরনো, মুক্তিযুদ্ধের 21 বছর পর বানানো হয়। বাড়িটা 4 তলা, আর আমাদের ফ্ল্যাটটা হচ্ছে দরজায় দাঁড়ালে হাতের বামে একটা রুম। দরজার বামে একটা রুম। দরজায় দাঁড়িয়ে আমাকে চমকে দিল। আমার কানের কাছে তখনও সূরা চলছে। আমরা বুক বাঁধার সময় যে সূরাগুলোর সূরাগুলো পড়ি সেগুলোই। আজব ব্যাপার হচ্ছে আমার সামনে নামাজ পড়ছে একটা মেয়ে, আর সূরা পড়ার কণ্ঠটা একটা পুরুষের। আমি তখন চোখ খোলা রাখার চেষ্টা করছি কি হচ্ছে দেখার জন্য, কিন্তু কি যেন আমার চোখের পাতা টেনে বন্ধ করে দিচ্ছে। সূরা তখনও চলছে। আম্মু বলে, আমি পারবো না, আমার স্বামী আমাকে এটা দেবে না। তখন কণ্ঠটা বলে, তোর স্বামী তোকে কিছুই বলবে না। আম্মু, আমি একইভাবে করবো, আমার পক্ষে করা সম্ভব না। তখন কণ্ঠটা বলে, তোর 3 ভাই তোকে সাহায্য করবে। তারপর একটা হাত পেছন থেকে আম্মুর ডান কাছে 2টা জোরে চর দিয়ে বলে, ভয় পাস না, ওর কোনো ক্ষতি হবে না, তোর যতটা সামর্থ্য ততটাই করিস। 3 পাতিল খিচুড়ি রান্না করে একটা দিবি একটা কবরস্থানে, একটা দিবি 2টা একটা কবরস্থানে দিবি, আরেকটা তোরা সবাই খাবি। আম্মু আস করে 3 রাস্তার মোড়ে কে খাবে। কণ্ঠটা বলে, যারা খাওয়ার তারাই খাবে। তারপর একটা সালাম দিয়ে ওখান থেকে বিদায় হয়। আম্মুর সাথে সাথে আন্টির বাসায় চলে যায়। সেখানে আমার 3 মামা ভাইয়া আন্টি ছিল। আম্মু ভয়ে কাঁপছিল। তারপর আস্তে আস্তে সব বলে। ছোটো মামা আমি যেই রুমে থাকি 2 তলার সেম বরাবর ওই রুমেই থাকে। ছোটো মামা বলে, মামা রাতে ঘুমানোর সময় মাঝরাতে দেখে যে তার জানালা গেলে অনেক সাপ পেঁচিয়ে থাকে। ভাইয়া বলে যে রাতে একদিন তিনি ঘুমিয়ে আছে, হঠাৎ তাকিয়ে দেখে যে ওই রুমে 2টো মেয়ে। ভাইয়া আজ করে আপনারা কারা? বলে, তোমাকে নিয়ে যেতে এসেছি, আমরা পড়ি। ভাইয়া ভয়ে আন্টির রুমে দৌড়ে চলে যায়। এরপর একটা প্ল্যান হয়, 3 মামা আম্মুকে সাহায্য করবে। রাতের মধ্যেই সব কিছু শেষ হয়ে যায়। সেদিন 2টা কবরস্থানে সেই খাওয়া দেওয়ার জন্য, মানে এই খাওয়াগুলো ওখানে রেখে আসার জন্য তারা মামাকে পাঠায়। কিন্তু সেখানে এত মানুষের যাদের কারণে দিতে পারে না। রাত্রেবেলা 11:30-এর দিকে আম্মু ছাদে খাবার রেখে দেয়। আম্মু বাসায় আসার সাথে সাথে মনে হচ্ছে কম হলে 50 থেকে 7টা ভাল্লুক ছাদে লাফালাফি, আর সিঁড়ি দৌড়াদৌড়ি করছে, মনে হয় সব ভেঙে যাবে।
এরকম 10 মিনিট পর সব নীরব, তারপর আর কোনো সমস্যা হয়। 2 বছর পর আমরা ওই ফ্ল্যাট চেঞ্জ করে পাশের ফ্ল্যাটে শিফট করি। ওই ফ্ল্যাটে আরেকজন আন্টি আসেন, তার 2 মাসের একটা বেবি ছিল। উনি আমায় আমার রুমটায় থাকতেন। উনি সকালে ঘুম থেকে উঠে দেখতেন যে তার মেয়ের গায়ে অনেকগুলো ব্লেডের আঁচড়। প্রতিদিন এই ঘটনা হয় তিনি বাসা ছেড়ে দেন। তারপর এক আন্টি আসেন ওই ফ্ল্যাটে, তিনি ওই রুমটায় থাকতেন, যে রুমে আমার আম্মুর সাথে সব ঘটনা ঘটত। ওই রুমে তিনি ঘুমাতে পারতেন না, কারণ ওই রুমে যেই ঘুমায় তার ফিল হয় ওই রুমে কেউ আর কেউ আসে। বর্তমানে আমার ফ্ল্যাটে সমস্যা হচ্ছে, আমার রুম নিয়ে কিছু একটা আম্মুকে দেখালেন। যেমন একদিন আম্মু ওয়াশরুমে, আম্মুর ফিল হচ্ছে দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, দরজা খুলে দেখে মিষ্টি কালার ড্রেস পরে দাঁড়িয়ে আছে। আম্মু বলে, ও তুই? বলে, হাত মুখ ধুতে যাবেন দেখে আমি নাই। রুমে এসে দেখেন আমি কালো কালারের ড্রেস পরা। আর রাত 3টার দিকে আমি যেই জায়গায় ঘুমাই ঠিক তার উপরে দুধলাম শব্দ হয়, দৌড়াদৌড়ি হয়, ছাদের রডগুলো একসাথে টেনে ধরে ছেড়ে দেওয়া হয়, ইটের উপর ইট থেকে ভাঙার শব্দ হয়, 3-4টা কুকুর ছাদের উপর থেকে ডাকার শব্দ হয়। আর মজার ব্যাপার, প্রতিদিন সন্ধ্যাবেলায় রান্নাঘরের জানালার কাছে গেলে এক এক সময় এক রকম ফুলের স্মেল পাওয়া যায়। আর সেই জানালা দিয়ে বরাবর ছাদে মাঝ হাতে তাকালে একজন হাত থেকে 8 ফিট লম্বা লোককে প্রায় সময় নামাজ পড়তে দেখা যায়। এগুলোর কারণ আম্মুকে আজ করলে আম্মু বলে, আম্মু পাশের বাড়ির এক দাদা জিন পালতেন, তিনি মারা যাওয়ার পর সেই জিনগুলো মুক্ত হয়ে যায়। তারা বাড়ির পাশে একটা পুরনো বড় আম গাছ থাকতেন, আম গাছটা কেটে ফেলা হয় আর যিনি কাটেন তিনি পঙ্গু হয়ে যান। গাছটা কাটার কারণে জিনগুলো এখন ওই পাশের বাড়ির ছাদে থাকে। তারা আমাদের আশেপাশে 7টা ছাদ দখল করে রাখে। যতটুকু জানি যে আমাদের কোনো ক্ষতি করবে না, কিন্তু জানি না কতদিন পর্যন্ত আমি সেফ থাকতে পারবো। এইটাই হচ্ছে আমার স্টোরি। আমি অতটা গুছিয়ে বলতে পারিনি, আপনি যদি শেয়ার করেন আমি আপনার মতো গুছিয়ে নিয়ে নেওয়ার জন্য আপনাদের সব ডিটেলসে বললাম। যদি ভাই আপনি শেয়ার করেন তাহলে আমার পরিচয় ঠিকানা অ্যাভয়েড করতে বলেছেন, যদিও তিনি শুরুতে এগুলি কথা বলে গেছেন। যাই হোক, এটা শাহজাহানপুরের আশেপাশের ঘটনা, একেবারেই ভাবিনি এমন কিছু হবে। এবং আপনারা আমার এই পেজকে শেয়ার করলে হয়তো এই শোনা যারা আগ্রহী তারা শোনার চান্স পাবে। তো নেক্সট ঘটনাটা হচ্ছে আমাকে হাসান আল তারেক ভাই পাঠিয়েছেন। এই লোকটা, এই হাসান আল তারেক ভাই সম্বন্ধে একটা কথা বলতে চাই। এই লোকটা যে জায়গায় আছে সেই জায়গায় বসে বসে যে পরিমাণ স্টোরি কালেক্ট করেছে পর্যন্ত, হ্যাটস অফ হাসান আল তারেক ভাই। আপনি হয়তো শুনছেন আজকে ঘটনাটা, আজকে আমাদের লাইভ শুনছেন, আশা করি আপনি অনেক শুনছেন। এবং আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ, অনেক সুন্দর সুন্দর ঘটনা আপনি আমাদেরকে দিয়েছেন, আমাকে দিয়েছেন শেয়ার করার জন্য। এর মধ্যে সাথে ঘটে, ওনার নাম সাহমাত রুদ্র, ওনার নামটা বুঝতে করে প্রচার করবেন সম্ভব হলে ঘটনাটা। 1999 সালে লালমনিরহাটের আদিতমারি উপজেলায় আদিতমারি পাটগ্রাম মহাসড়কে ঘটে। আমি ওনার হয়ে লিখছি। প্রিয় ডক্টর আলিফ ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আমার পক্ষ থেকে আপনার পরিবারের সকল সদস্যগণকে শুভেচ্ছা। 1999 সাল, সেদিন ছিল শুক্রবার। প্রচুর শীত আর কুয়াশায় ঢাকা উত্তরের জনপদ লালমনিরহাটের প্রত্যন্ত এলাকার বিশেষ কারণে আমি জায়গার নাম উল্লেখ করছি না। আমার বাবা একজন কৃষক, তাই প্রতিদিন খুব ভোরে জমিতে চাষাবাদ করতে যায়, আমিও যাই। কিন্তু সব সময় না, খুব বেশি কাজ থাকলে আমাকে বাবা খেতে নিয়ে যেত। আমার বয়স তখন 15 বছর হবে। আমার আব্বু আমাকে রাতে ঘুমানোর আগে বলল, বাবা কাল খুব ভোরে ধান খেতে সার দিতে হবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। আমি ঘুমিয়ে পড়লাম এবং খুব ভোরে আমাকে আমার বাবা ডাকলো। আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠলাম, উঠে হাত মুখ ধুয়ে দেখলাম টেবিলের উপর এক মুঠ মুড়ি খেয়ে আমি বাহির হয়ে গেলাম। দাঁড়ালাম এবং বাবা আসলো বাইসাইকেলের মাঝখানে সারের বস্তা নিয়ে। আমি এবং বাবা হেঁটে রওনা দিই, মানে সাইকেলকে ঠেলে রওনা দিই। অনেকটা সকাল হয়েছিল, কিন্তু এত বেশি পরিমাণ কুয়াশা ছিল যে 1 মিটার সামনে দেখার কোনো উপায় ছিল না। আমাদের বাড়ি থেকে অল্প দূরে ধান ক্ষেত, ছোটোখাটো একটা হাইওয়ে অতিক্রম করা লাগবে। সেখানে সেই সময় 2 থেকে 4 চাকার, মানে 2 থেকে 4টা ঢাকার নৈশ কোচ চলাচল করে। আমি এবং আমার বাবা সাইকেল নিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। তো আমার পাশ দিয়ে প্রথমে 2টো নৈশ কোচ, মানে রাতের বাস খুব গতিতে অতিক্রম করলো। তারপর একটা মোটর সাইকেল অতিক্রম করলো 4 জন আরোহী নিয়ে। এরপর আরও একটা নৈশ কোচ আমাদের সামনে অতিক্রম করলো। এই 15 সেকেন্ডের পর বিকট একটা আওয়াজ। এই আওয়াজ হওয়ার সাথে সাথে আমার বাবা আমাকে বললো, সাইকেলটা একটা গাছের সাথে হেলান দিয়ে রাখ, চল দেখি ওখানে কি হলো। আমি এবং আমার বাবা অনেক জোরে দৌড় দিয়ে যে দেখি মোটর সাইকেলটা পড়ে আছে, আর মোটর সাইকেলের 4 জন আরোহী ওখানে পড়ে আছে। যিনি চালক ছিলেন, ওনার কান দিয়ে রক্ত বেরোচ্ছে এবং ছোট চোখ দুটি খোলা এবং কান দিয়ে প্রচুর রক্ত বেরোচ্ছে এবং উনি স্পট ডেড।
তার পাখি ছোট্ট একটা ছেলে, বয়স আনুমানিক 6 বছর হবে। ওর মাথার মগজ বের হয়ে ছিটকে অন্য স্থানে পড়ে আছে, আর ওনার স্ত্রী কান দিয়ে রক্ত বেরোচ্ছে এবং উনিও স্পট ডেড হয়েছে। আরেকজন 10 বছরের বালিকা ছিল, চোখে কালো গ্লাস, উনি ছটফট করছে। ততক্ষণ অনেক লোকজন জামায়াত হয়েছে। আমার বাবা আমাকে বলল, একে তুলে নাও, আমাদের বাড়ির পাশে একজন ডাক্তার আছে, ওনার বাড়িতে। আমার কাঁধে তুলে নিয়েই পাচ্ছিলাম। অল্প কিছু দূর যাওয়ার পরে একটা ভ্যান পেলাম, তখন সেই ভ্যানে করে ডাক্তারের বাড়িতে নিয়ে গেলাম। ততক্ষণে মেয়েটি মারা গেছে। লাশটা যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানেই ভ্যানে করে নিয়ে গেলাম। যথারীতি পুলিশ ঘটনাস্থলে এসে লাশগুলো নিয়ে থানায় যা করার তা করলেন। ডক্টর আলিফ ভাই, মূল ঘটনা এখান থেকেই শুরু। এরপর আমি জমিতে গেলাম না, গায়ে অনেক রক্ত লেগেছিল, সেগুলো পরিষ্কার করে ফ্রেশ হলাম। জুম্মার নামাজ পড়ে এলাকার লোকজন আমার কাছে ঘটনা জানতে চাচ্ছিল। আমি সবাইকে বলে দিলাম যা হয়েছিল। এভাবে সারাদিন কাটলো। রাতে খেয়ে যথারীতি ঘুমাতে গেলাম। খুব ভয় হচ্ছিল। অন্ধকার রাত, ইলেকট্রিসিটি ছিল না তখন আমাদের গ্রামে। সেই অ্যাক্সিডেন্টের কথা ভাবছিলাম। ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম বলতে পারি না। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। তো আমি প্রকৃতির আমার বাথরুম লাগার কারণে আমি টয়লেটে দিকে রওনা দিলাম। টয়লেটে প্রবেশ করলাম। টয়লেটে বসেই দেখি সেই মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি উঠে ধাক্কা দিলাম, কিন্তু তার গায়ে হাত দিতে উঠাম। আমি ছুটেও পারলাম না। আমি আল্লাহকে ডাকছি, চিৎকার করছি। আমার ঘরের দিকে দৌড় দিয়ে দিলাম। চিৎকার করে মাকে ডাকলাম। মা আতঙ্কিত হয়ে আসলো এবং বললো, কী হয়েছে? আমি সব খুলে বললাম। মা আমাকে বললো, বাবা, তুমি সেই মেয়েটাকে কাঁধে করে ডাক্তারের কাছে নিয়ে এসেছো। তাই হয়তো কল্পনা করতো মনে তাই এটা তোমার মনের ভুল। এসব নিয়ে ঘুমিয়ে পড়ো। যাই হোক, আমাকে তিনি পানি খাওয়ালো, তারপর ঘুমানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু ঘুম আসছে না। শুধু সেই ভয়াবহ দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠছে। এভাবেই হালকা ঘুম চলে আসলো। পুরোপুরি ঘুমায়। হঠাৎ ভেতরটা হু করে চোখ খুলে দেখি আমার উপরে বাঁশের বেড়ার সাথে সেই মেয়েটার লাশ ঝুলে আছে। তাড়াতাড়ি করে উঠতে চেষ্টা করলাম। আমার শরীরটা এতটাই ভারী যে এক চুলো করতে পারছি না। চিৎকার করছে, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আমি কোনো উপায় না পেয়ে আমি ঝুলে থাকা সেই লাশটির দিক আর তাকালাম না। আমি চোখ বন্ধ করে রইলাম আর আইপিএল কুস্তি করছিলাম। যতই মনে করছি ততই আমার শরীরটা রীতিমতো ভারী হচ্ছে। অনেক কষ্ট করে আইপিএল কুস্তি শেষ করলাম। আইপিএল কুস্তি শেষ করার সাথে সাথে আমার শরীরটা হালকা হয়ে গেল। উপরে তাকিয়ে দেখি সেই ঝুলন্ত লাশটিও। মা বলে চিৎকার করা মসজিদের আমাদের আজানের আওয়াজ। আমি নিজেকে অনেকটা কন্ট্রোল করলাম আর কাউকে না দেখে শুয়ে শব্দ হলো সত্যিই বুক কেঁপে উঠল। এসব কী হচ্ছে আমার সাথে? এসব ভাবতে গভীর ঘুমে নিমজ্জিত হয়ে যায় এবং ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখি। একটা সাদা পাঞ্জাবিওয়ালা লোক আমাকে এসে বলছে, তুই যদি কাউকে এই ঘটনা বলিস তাহলে তোকে মেরে ফেলবো। ভুলেও যদি বলিস তাহলে সেদিন বুঝতে পারবি আসল মজাটা স্বপ্ন চলাকালীন। বাবার চিৎকার শুনে ঘুম ভাঙল। আমার বাবা ডাকছে যে কাল জমিতে সার দেওয়া হয়নি, আজ দিব, চল আমার সাথে। আমি বাবাকে বললাম, আমি অসুস্থ, যেতে পারবো না, আমি আর জমিতে গেলাম না। তাই আমার বাবাও রাগ করে গেলেন না এবং আমাকে বললেন, কাল খুব ভোরে যেতে হবে, আর এবার যেতে না চাইলে কপালে খারাপ কিছু আছে। ঘটনার পরের দিনও অনেক মানুষ অনেক কিছুই জিজ্ঞেস করলেন, যেহেতু আমি প্রত্যক্ষদর্শী এবং প্রত্যক্ষভাবে দেখেছি। আমি যা দেখেছি সেটার জবাব দেওয়ার চেষ্টা করেছি। আমার সাথে যেসব ঘটনা ঘটেছে আমি ভয়ে কারোর সাথে শেয়ার করি। এলাকার লোকেরা খবর নিয়ে জানতে পারে লাশগুলো থানাতেই আছে। লাশগুলোর কথা মনে বলেই আরও বেশি ভয় পাচ্ছি। যা হোক, সেদিন রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলাম, কারণ গত রাতে কোনো ঘুমই হয়নি। আর মাথায় বাবা একটা পেন দিয়ে রেখে সকালে সার দিতে হবে। এসব ভাবতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ দরজায় ঠকঠক শব্দ। বাবা ডাকছে। এখনও উঠতে পারলে না? আমি বললাম, বাবা আমি এখনও আসছি তো। বাবা চিৎকার করে জবাব দিল। আমি সামনে এগোলাম, তুমি তাড়াতাড়ি আসো। তখন কয়টা বাজে আমি জানি না। আমি খুব তাড়াতাড়ি করে উঠে বের হলাম। জ্যোৎস্না চারিদিকে অনেক আলো। ভাবলাম অনেক সকাল হয়েছে, তাই বাবা রেগেছে। এসব ভাবতে দৌড়াচ্ছিলাম, কারণ জমি যেতে হলে দুর্ঘটনা কবলিত স্থানের পাশ দিয়ে যেতে হবে। তাই বাবার সাথেই যাব, কিন্তু না, বাবা নেই। রাস্তায় অনেক দূরে যেতে হবে। আর একটু সামনে সেই স্থান। ভাবছি বাবা আমাকে কীভাবে এত তাড়াতাড়ি চলে গেলেন। হাইওয়েতে উঠে অনেক জোরে দৌড় দিলাম। লক্ষ্য খুব তাড়াতাড়ি সেই ঘটনাস্থল অতিক্রম করতে হবে। দৌড়ানোর এক পর্যায়ে আমি ঘটনাস্থলের কাছে গেলাম। তখন পেছন দিয়ে খুব জোরে একটা ধাক্কা দিলে আপাস করে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পর আর উঠতে পারছি না। চোখটা বন্ধ করে পুরো শক্তি দিচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। চোখ খুলতে দেখি সেই 3টি লাশ, ছোটো ছোটো মাথা মগজ বের হয়ে আছে। আর
গাড়ি চালকের কান দিয়ে রক্ত এবং চোখ দুটো তুলে আমার দিকে আর সেই মহিলাটার কান দিয়ে রক্ত বেরোচ্ছে ঠিক সকালের অ্যাক্সিডেন্টের দৃশ্যের মতো যেভাবে ছিল ঠিক সেভাবেই পড়ে আছে। আর সেই মেয়েটি অল্প নাড়াচাড়া করছে, ফিস করে আমার কে যেন বলছে যা এবার কাঁধে করে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যান, দেখি তোর কেমন ক্ষমতা। এসব শোনার পরে আমি আর আমার মতো মধ্যে নাই, আমি অজ্ঞান হয়ে যাই। পরের দিন সকালে বাবা সার দিতে যাবে, কিন্তু আমাকে দেখে আমার কোনো সাড়া না পেয়ে দরজা খোলা দেখে একাই সাইকেল নিয়ে সার দেওয়ার জন্য জড়িতে যায় এবং আমাকে সেইখানে দেখে তাড়াতাড়ি করে সবাইকে দেখে আমাকে বাড়িতে নিয়ে আসে এবং অনেক চেষ্টার পর আমার জ্ঞান ফেরাতে সক্ষম হয়। আমি জ্ঞান ফিরতে দেখি বিছানায় শুয়ে ততক্ষণে বাড়ির অনেক কবিরাজ মিলে কবিরাজ চলে এসছে। 5-6টা যেহেতু আমাকে সেই স্থানে পাওয়া গেছিলো, তাই ব্যাপারটা অনেকটা মন টেনশন আগে পাই সিরিয়াসলি নিয়েছিল। সবাই কিছুক্ষণ পর আমাকে কিছু খাবার খাওয়ালেন, আমার মা একটু সুস্থতা অনুভব করলেন। একজন কবিরাজ আমাকে জিজ্ঞেস করলো, সব আমি তাকে জানালাম। তখন সব কবিরাজ মিলে সিদ্ধান্ত নিল তারা কাল নামাবে, যেহেতু যাতে একজন তুলারাশির ছেলে ম্যানেজ করলো। কবিরাজগণ বিভিন্ন মন্ত্র পাঠ করে তুলারাশি ছেলেটার গায়ে একটা জিন ভর করালো এবং সেই ছেলেটা সব বলে দিল। ছেলেটা যা বলছে তা শুনে আমি অবাক। জিনদের টার্গেট ছিল সেই মেয়েটাকে মারার জন্য, কিন্তু তাকে মারতে গিয়ে তার আরো 3 জন মারা গেছে। যেহেতু মেয়েটা বেঁচে ছিল আর আমি মেয়েটাকে বাঁচানোর জন্য ডাক্তার কাছে নিয়েছিলাম, তাই সেই জিন এটাকে ভালোভাবে নেয়নি। যদি কোনো কারণে বেঁচে যেত তাহলে তার টার্গেট মিস হয়ে যেত। সেই জন্যই সেই জিনটা আমাকে বিভিন্নভাবে হয়রানি করছিল। আর রাতে আমার বাবা আমাকে ডাকেনি, সেই জিনটাই আমাকে বাবার বেশ ধারণ করে রেখেছিল আমাকে মারার জন্য এবং জিনটা অনেক চেষ্টা করেও আমাকে মারতে পারে। এরপর 6 জন কবিরাজ পরামর্শ করে আমাকে একটা সূরা পাঠ করা পানি দেয়। এরপর থেকে আর কোনো সমস্যা আমি ফেস করিনি। এরপর থেকে আমাকে আর কেউ কখনো প্রস্তাব করে, যদি প্রচারের যোগ্য হয় অবশ্যই করে শোনাবেন। ধন্যবাদ হাসান তারেক ভাই আপনার ঘটনার জন্য, এবং এই ঘটনাটা বেশ ভালো একটা ঘটনা। এবং আমি জানি না আমি কতটুকু ক্লিয়ার করে পড়তে পেরেছি এবং কতটুকু ক্লিয়ার করে সবাই শুনতে পেরেছে, তারপর চেষ্টা করছি। এই তো ছিল আজকের ঘটনাগুলো। আপনাদের কাছ থেকে আমার আশা থাকবে যে আপনারা যারা সাপোর্ট করবেন আমাকে অবশ্যই ভালো করে সাপোর্ট করেন, যাতে আমি আপনাদের জন্য নতুন একটা সেট আপ দিতে পারি। যে সেট আপে যদি কন্টিনিউ না করে তাহলে আমি যাতে আপনাদের কিছু ঘটনা শোনাতে পারি। আমি কমার্শিয়ালি কিছু স্টার্ট করবো না, অবশ্যই না। অবশ্যই আজকের একটা ট্রায়াল ভার্সনের ঘটনা শেয়ার করা হলো আপনাদেরকে, এবং এই ট্রায়াল ভার্সনটাই দেখা যাক যে পরবর্তীতে একটা কোনো আপগ্রেডেশন আনা যায় কিনা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা ঘটনাটি শুনলেন, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আমাদের অনেক অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।